আসসালামু আলাইকুম। আমি সামিহা মুবাশিরা, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। তো আজকে ক্লাসটা হচ্ছে সেকেন্ড কার্ড ইজি ট্র্যাকারের ফিজিওলজি লাস্ট ক্লাস, যেটা এটা হচ্ছে স্ট্রোক ভলিউম, ইনডায়াস্টলিক ভলিউম, তার মানে এই টপিক যে কয়টা লেখা আছে এইগুলোর উপরই হবে। আজকে ক্লাসে আমি চেষ্টা করব হচ্ছে টপিক গুলার মিনিং গুলা বোঝাই দিতে। তোমরা হচ্ছে ফ্যাক্টর, তারপর ডেফিনিশন, কি কি লাগবে ভাইবার জন্য এগুলা বলবো, আর হচ্ছে বোঝানোর চেষ্টা করব। তো আমাদের ক্লাস শুরু হওয়ার আগে আমরা হচ্ছে একটা সিম্পল গ্রাফ দিয়ে পুরা ব্যাপারটা একবার করে আহ বোঝার চেষ্টা করব। তো এই যে সিভিএস এর ক্ষেত্রে এই ফ্যাক্টর গুলো বুঝে পড়া আর একটার সাথে আর একটা রিলেশন কেমন, এটা জানা খুবই ইম্পর্টেন্ট। জানা থাকলে হয় যে অনেক কিছু মুখস্থ করা লাগে না, আর পরে যে যখন কমপ্লিকেটেড জিনিস পড়া হবে ফিজিওলজিতে, তখন হচ্ছে এই জিনিসটা ওভারঅল একটা সুন্দর বেসিক হিসেবে কাজ করবে। তো আমাদের যখন হার্টটা ডায়াস্টোলে থাকে, তখন বডির অন্যান্য অঞ্চল থেকে ভেইনের মাধ্যমে হার্টে হচ্ছে ব্লাডটা আসে। তো আমরা এখানে এই যে পানির ট্যাপ যেটা, এটাকে চিন্তা করতেছি হচ্ছে ভেনাস রিটার্নের যে ব্লাডটা আসতেছে সেইটার সমকক্ষ মনে করতেছি। তো ছবিটা হচ্ছে সিম্বলিক, ঠিক আছে? তো এই পানির ট্যাপটা থেকে যে পানিটা আসলো, এটা হচ্ছে আমাদের ভেনাস রিটার্নের সময় যে ব্লাডটা আসতেছে সেটাকে সিম্বলাইজ করতেছি। তো হার্ট যখন ডায়াস্টোলে থাকে, বডির বিভিন্ন পার্ট থেকে যেই ব্লাড গুলা ভেইনের মাধ্যমে হার্টে আসে, সেটাকে আমরা বলি ভেনাস রিটার্ন। তো ভেনাস রিটার্নকে যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে প্রতি মিনিটে হার্টের রাইট অ্যাট্রিয়ামে যে পরিমাণ ব্লাড আসে, সেটাকে আমরা ভেনাস রিটার্ন বলি। তো যখন এই ব্লাডটা, তার মানে ভেনাস রিটার্ন হওয়ার পরে আমাদের রাইট অ্যাট্রিয়াম হার্টের যেটা, ওটা হচ্ছে ফুলে যায়। ফুলে যে হার্টের রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা আমাদের রাইট ভেন্ট্রিকেলে চলে যায়। তো রাইট ভেন্ট্রিকেলে যে পরিমাণ ব্লাড প্রতি মিনিটে আসতেছে ডায়াস্টোলের শেষে, সেটাকে আমরা বলি ইন ডায়াস্টোলিক ভলিউম। তারপরে হার্টের ডায়াস্টোলের শেষ পয়েন্টে তো একটা পরিমাণ ব্লাড হার্টের মধ্যে থাকলো, হার্টের ভেন্ট্রিকেলের মধ্যে, এটাকে আমরা ইন ডায়াস্টোলিক ভলিউম হিসেবে ডিফাইন করলাম। এখন হার্টের যখন সিস্টোল হবে, সিস্টোল হওয়ার সময় তার মানে হার্ট তো কন্ট্রাক্টেড হয়ে যাবে, ভেন্ট্রিকেল গুলো কন্ট্রাকশন করে ফেলবে। তো ভেন্ট্রিকেল কন্ট্রাকশন হওয়ার লাস্ট মোমেন্টে কিছু পরিমাণ ব্লাড হার্টের ভেন্ট্রিকেলের মধ্যে থেকে যায়, তার মানে হার্ট পুরোপুরি এমটি হয় না। তো যে পরিমাণ ব্লাড হার্টের এই ভেন্ট্রিকেলে থেকে যায় সিস্টোলের শেষে, সেটাকে আমরা বলছি হচ্ছে ইন সিস্টোলিক ভলিউম বা ইএসভি। তো একটা জিনিস খেয়াল করো যে হার্টের ডায়াস্টোল, এই যে হার্ট তার মানে যখন এরকম ফুলে যাচ্ছে ওর মধ্যে, তখন মনে করো এই পরিমাণ ব্লাড ছিল, তার মানে এক্স পরিমাণ ব্লাড ছিল। তারপরে হার্ট হচ্ছে কন্ট্রাক্ট করলো, কিন্তু কন্ট্রাক্ট করার পরে এই পুরো এক্স ভলিউমের ব্লাডটা কিন্তু যায় না, কিছু পরিমাণ ব্লাড এর মধ্যে থেকে যায়। ঠিক আছে, সেই ব্লাডটা আমরা ধরে নিলাম ওয়াই, তার মানে এটা হচ্ছে ইনসিস্টোলিক ভলিউম। তো এই যে যে পরিমাণ ব্লাড তাহলে বেরোয় গেল, এর পরিমাণটা আমরা কিভাবে হিসাব করতে পারি? যে ইন ডায়াস্টোলিক ভলিউম মাইনাস হচ্ছে ইন সিস্টোলিক ভলিউম। তো যে পরিমাণ ব্লাড এই যে বের হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি স্ট্রোক ভলিউম। ঠিক আছে, এই যে এইখানে এই যে ছবিতে যেখানে দেওয়া এই যে স্ট্রোক ভলিউম। তো মোটামুটি হচ্ছে আমাদের কনসেপ্টটা এটাই, যে বডি থেকে ভেইনের মাধ্যমে ব্লাড হার্টের রাইট এট্রিয়ামে আসলো, রাইট এট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে ডায়াস্টোলের সময় ওই ব্লাডটা পাস করলো। তারপরে ভেন্ট্রিকেল যখন ম্যাক্সিমাম ভাবে রিল্যাক্স হয়ে গেল, তখন ওর মধ্যে যে পরিমাণ ব্লাড থাকলো, সেটাকে আমরা বলতেছি ইন ডায়াস্টোলিক ভলিউম। তারপরে হার্ট হচ্ছে সিস্টোলে গেল, সিস্টোলে যাওয়ার পরেও কন্ট্রাকশন শেষ করার পরেও কিছু পরিমাণ ব্লাড থেকে গেল, সেটাকে আমরা ইন সিস্টোলিক ভলিউম বলতেছি। আর যে পরিমাণ ব্লাড হচ্ছে হার্টের থেকে ব্লাড ভেসেল হয়ে বডির দিকে চলে গেল একবার কন্ট্রাকশনে, সেটাকে আমরা বলছি স্ট্রোক ভলিউম। তো এইটা বোঝার পরেই আমরা হচ্ছে সবগুলো টপিক ফর্মালি একদম গুছায় পড়বো এবার। তো প্রথমেই আমাদের জানা লাগবে ভেনাস রিটার্ন। তো ভেনাস রিটার্ন থেকে আমরা এই যে সংজ্ঞাটা হচ্ছে খুব সুন্দরভাবে পড়বো। তো সংজ্ঞা সংজ্ঞা থেকে হচ্ছে আমরা ফোকাস করব হচ্ছে ফ্রম দ্য পেরিফেরি। এই পেরিফেরি ওয়ার্ডটা হচ্ছে তোমরা সংজ্ঞায় অলওয়েজ উল্লেখ করবা, টু দ্য রাইট অ্যাট্রিয়াম পার মিনিট।
এই তিনটা ওয়ার্ড রেখে তুমি সংজ্ঞাটা যেভাবে বলতে চাও বলতে পারো, ঠিক আছে? যে পেরিফেরি থেকে রাইট অ্যাট্রিয়ামে প্রতি মিনিটে যে পরিমাণ ব্লাড আসতেছে সেটাকে আমরা ভেনাস রিটার্ন বলে রেফার করতেছি। তো ভেনাস রিটার্ন আমাদের অ্যাভারেজে 5 লিটার পার মিনিট ধরা হয়। তার মানে ছেলে মেয়ে বাচ্চা সবার ক্ষেত্রে গড় করে আমরা হচ্ছে এই অ্যামাউন্টটা ঠিক করছি। তো ভেনাস রিটার্ন কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফ্যাক্টর গুলো খুবই ইম্পর্টেন্ট। তো এইখানে আমি একটা রাফ ভাবে বাজেভাবে একটা ছবি এঁকে রাখছি, ছবিটার দিক তাকালেই হবে। যে হার্টের দিকে যখন এই যে ব্লাডটা আসতেছে, তখন রাইট অ্যাট্রিয়ামের ভিতর অলরেডি একটা প্রেসার থাকে। এটাকে আমরা বলছি হচ্ছে রাইট অ্যাট্রিয়াল প্রেসার। ওকে, তো আমরা 1 নাম্বার ফ্যাক্টর হিসেবে তাহলে গেস করতেছি হচ্ছে রাইট অ্যাট্রিয়াল প্রেসার। তো রাইট অ্যাট্রিয়ামের ভেতর যদি প্রেসার বেশি থাকে, তাহলে যেই ব্লাডটা বডি থেকে আসতেছে হার্টের দিকে, সেটা অত ভালোভাবে আসতে পারবে না। তার মানে হচ্ছে রাইট অ্যাট্রিয়াল প্রেসারের সাথে আমাদের ভেনাস রিটার্নের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। রাইট অ্যাট্রিয়ামের ভেতরে যদি প্রেসার কম থাকে তাহলে ব্লাড ইজিলি আসতে পারবে, তাহলে ভেনাস রিটার্ন বেশি হবে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ফ্যাক্টর গেল। 2 নাম্বার ফ্যাক্টরে আমরা যদি যাই, সেটা হবে আমাদের প্রেসার গ্রেডিয়েন্ট। এখানে এই যে রাফলি রেখা, ওইদিক না খেয়াল করলে হবে। তো প্রেসার গ্রেডিয়েন্ট বলতে বোঝাচ্ছে যে রাইট অ্যাট্রিয়াল প্রেসার আর সারা বডি থেকে যে ব্লাডটা আসতেছে যেই প্রেসারের কারণে, ওই দুইটার ডিফারেন্স। তো ডিফারেন্স বেশি হওয়া মানে কি, প্রেসার গ্রেডিয়েন্ট বেশি হওয়া মানে হচ্ছে আমাদের বডি থেকে যেই প্রেসারে ব্লাডটা আসতেছে সেই প্রেসারের পরিমাণ অ্যাট্রিয়ামের ভেতরের প্রেসারের থেকে বেশি। তো প্রেসার গ্রেডিয়েন্ট যদি তাহলে বেশি হয়, তার মানে হচ্ছে আমাদের বডির চারপাশ থেকে ব্লাড আসার চাপ বেশি, তাহলে আমাদের ভেনাস রিটার্নটা বেশি হবে। তাহলে প্রেসার গ্রেডিয়েন্টের সাথে আমাদের ভেনাস রিটার্নের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। দুটো ফ্যাক্টর গেল। এবার প্রেসার গ্রেডিয়েন্টের সময় আমরা যে ফ্যাক্টর গুলো আলোচনা করলাম, তার মধ্যে একটাই যে তোমার এই যে বডি থেকে যেই প্রেসারের কারণে ব্লাডটা হার্টের দিকে আসতেছে সেটাকে আমরা বলি মিন সিস্টেমিক ফিলিং প্রেসার। তো মিন সিস্টেমিক ফিলিং প্রেসার যদি বেশি হয় তাহলে ব্লাড তো ইজিলি আসতে পারবে। তাহলে মিন সিস্টেমিক ফিলিং প্রেসারের সাথেও আমাদের ভেনাস রিটার্নটা হচ্ছে প্রপোর্শনাল। এটা হচ্ছে প্রপোর্শনাল সম্পর্ক। তো এই 4টা ফ্যাক্টর দেখো সেম কথাই বোঝাইছে কাইন্ড অফ। তো এই 4টা ফ্যাক্টর যদি ক্লিয়ার হয়ে যায়, এবার হচ্ছে আমরা অন্য ধর্মী ফ্যাক্টরের দিকে যাব আর কি। এবার হচ্ছে আমাদের বডিতে যে ভেইন গুলা আছে, ভেইন গুলোর ওয়াল তো তোমার স্মুথ, কিন্তু অত স্মুথ না। তো ব্লাড যখন এর ভিতর থেকে একটা নির্দিষ্ট চাপে আসার চেষ্টা করে, ভেইনের ওয়ালে কিন্তু ব্লাডটা একটু হলেও বাধা পায়। তার মানে ব্লাড মনে করো এই যে আসতে গেল, আসতে যেয়ে হচ্ছে যে ভেইনের ওয়ালে হচ্ছে বাধা পাবে। তো এই বাধাটাকে আমরা বলতেছি হচ্ছে ভেনাস রেজিস্ট্যান্স। তো এই ভেনাস রেজিস্ট্যান্স যদি বেশি হয়, তাহলে আমাদের ভেনাস রিটার্নটা কম হবে। তাইলে এর সাথে হচ্ছে আমাদের ভেনাস রিটার্নের ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যখন হচ্ছে আমরা এক্সারসাইজ করি কিংবা হাঁটা চলা করি, দৌড়াদৌড়ি করি, তখন হয় যে আমাদের শরীরের বিভিন্ন অংশে অক্সিজেনের চাহিদা বেড়ে যায়। তখন হচ্ছে হার্ট অনেক তাড়াতাড়ি পাম্প করে। তো হার্ট তাড়াতাড়ি পাম্প করার কারণে দেখা যাচ্ছে যে বডির চারপাশ থেকে, তার মানে এই যে হাত থেকে পা থেকে তোমার হচ্ছে ব্লাডটা হার্টের দিকে যাওয়া শুরু করে। তো এটা কিভাবে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের হাতের মাসেল, পায়ের মাসেল, এগুলো হচ্ছে তখন অনেক দ্রুত কন্ট্রাকশন করে। এখন হাতের মাসেল, পায়ের মাসেল, এগুলোর ফাঁকে ফাঁকেই দেখা যায় যে আমাদের ব্লাড ভেসেল, ভেইন গুলা থাকে। তো এক্সারসাইজের সময় যখন হাতের মাসেল, পায়ের মাসেল কন্ট্রাক্ট করে, তখন হচ্ছে ওই ব্লাড ভেসেল গুলোর উপরও প্রেসার পড়ে।
প্রেসার পড়লে দেখা যায় যে তাড়াতাড়ি হচ্ছে আমাদের ওই ভেইন থেকে ব্লাড গুলা হার্টের দিকে চলে আসতে পারে। তো এটাকে আমরা বলি হচ্ছে স্কেলিটাল মাসেল পাম্প। যে স্কেলিটাল মাসেল কন্ট্রাকশনের কারণে ওই ভেইন গুলা কন্ট্রাক্ট করলো আর আমাদের ইনক্রিজড অ্যামাউন্ট অফ ব্লাড হার্টের দিকে আসলো। তো স্কেলিটাল মাসেল পাম্প যত বেশি কাজ করবে আমাদের ভেনাস রিটার্ন তাহলে তত বেশি হবে। আর একটা কথা বলে সেটা হচ্ছে ভেনোমোটর টোন। ভেনোমোটর টোনের ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভেইন গুলা নর্মাল অবস্থায় এর ওয়ালে যে স্মুথ মাসেল গুলা থাকে সেইগুলা কি অবস্থায় আছে সেটা হচ্ছে আমরা টোন দিয়ে বোঝাতে চাই। তো ভেইনের টোন যদি নর্মাল থাকে তাহলে তো আমাদের ভেনাস রিটার্ন এই 5 লিটার পার মিনিটই থাকবে, কিন্তু টোন যদি বেড়ে যায় তার মানে স্মুথ মাসেল গুলা একটা আর একটার সাথে অনেক কাছাকাছি অবস্থায় থাকে, তখন হচ্ছে ভেইন গুলা দেখা যাবে কন্ট্রাক্ট করতেছে। কন্ট্রাক্ট করলে হচ্ছে ওই ব্লাডটা হচ্ছে আমাদের হার্টের দিকে বেশি পরিমাণে যাবে। তো এর সাথে ভেনোমোটর টোনের সাথে আমাদের ভেনাস রিটার্নের সম্পর্ক তাহলে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এবার আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট থেকে যায় সেটা হচ্ছে আমাদের থোরাকো অ্যাবডোমিনাল পাম্প। তো থোরাকো অ্যাবডোমিনাল পাম্প বলতে আমরা কি বুঝি, সেটা হচ্ছে আমাদের থোরাক্স আর হচ্ছে অ্যাবডোমেন এই দুইটা ক্যাভিটির মাঝখানে এই যে ডায়াফ্রাম দিয়ে আলাদা করা থাকে, তাই না? তো দেখা যায় যে যদি পেটের মধ্যে প্রেসার যদি ইনক্রিজ করে তার মানে হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার। ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার যদি ইনক্রিজ করে তাহলে পেটের মধ্যে থেকে যে ইনফিরিয়র ভেনা ক্যাভা যেটা এইটার উপরও তোমার হচ্ছে বেশি প্রেসার কাজ করে, তখন দেখা যায় যে ইনফিরিয়র ভেনা ক্যাভা হয়ে ব্লাডটা হচ্ছে আমাদের হার্টের দিকে বেশি পরিমাণে যায়। তাহলে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার যদি বাড়ে তাহলে আমাদের হার্টে ভেনাস রিটার্ন বাড়বে। আর যদি তোমার থোরাক্সিক ক্যাভিটির মধ্যে যদি প্রেসার কমে যায় তখন হচ্ছে আমাদের এই ভেইন গুলা হচ্ছে তোমার ঠিক মতো হচ্ছে ডাইলেটেড থাকতে পারবে, তার মানে হচ্ছে রিল্যাক্স ভাবে থাকতে পারবে। থোরাক্সের মধ্যে যদি প্রেসারটা কমে যায় তখন হচ্ছে আমাদের হার্টে ভেনাস রিটার্নটা ভালো মতো হবে। তাহলে ইন্ট্রাথোরাসিক প্রেসার যদি কম হয় তখন হচ্ছে আমাদের ভেনাস রিটার্নটা বাড়বে, আর ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার যদি বেশি হয় তখন হচ্ছে আমাদের ভেনাস রিটার্নটা বাড়বে। তাহলে এখানে একটা সূক্ষ্ম ডিফারেন্স, একটার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক আর একটার সাথে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তো এই পুরা ব্যাপারটা আমি যেটা বললাম যে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার বাড়ে আর ইন্ট্রাথোরাসিক প্রেসার কমে, এটা হয় হচ্ছে আমাদের ইনস্পিরেশনের সময়। তো ইনস্পিরেশনের সময় অ্যাজ এ হোল তাহলে আমাদের ভেনাস রিটার্নটা বাড়তেছে, এটাকেই আমরা বলতেছি হচ্ছে থোরাকো অ্যাবডোমিনাল পাম্প। তো ভেনাস রিটার্ন নিয়ে পরীক্ষা এটাই আস্ক করে যে এটা সংজ্ঞা বলো, প্রতি মিনিটে কি পরিমাণ, আর হচ্ছে ফ্যাক্টর গুলো বলো। তো ফ্যাক্টর গুলো আমি যদি একবার রিক্যাপিচুলেট করি তাহলে হচ্ছে আমাদের হয় যে একটা হচ্ছে প্রেশার, রাইট অ্যাট্রিয়াল প্রেশার, আর একটা হচ্ছে আমাদের প্রেশার গ্রেডিয়েন্ট, মিন সিস্টেমিক ফিলিং প্রেশার। এইগুলার সাথে হচ্ছে আমাদের সমানুপাতিক সম্পর্ক, ভেনাস রেজিস্ট্যান্স, তারপরে হচ্ছে ভেনাস রেজিস্ট্যান্সের সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর স্কেলিটাল মাসেল পাম্প যেটা আছে সেটার সাথেও কিন্তু সমানুপাতিক সম্পর্ক। আমি এখানে ভুলে ব্যস্তানুপাতিক লিখে ফেলছি আর কি। স্কেলিটাল মাসেল পাম্প যত বেশি কাজ করবে ভেনাস রিটার্ন তত বেশি হবে। ভেনোমোটর টোনের সাথেও সমানুপাতিক সম্পর্ক। আর থোরাকো অ্যাবডোমিনাল পাম্প যেটা এটা হচ্ছে একটু ডিপ পড়া লাগবে, যে ইন্সপাইরেশনের সময় ইন্ট্রাথোরাসিক প্রেসার হচ্ছে কমে যায় তখন হচ্ছে আমাদের ভেনাস রিটার্ন বেশি হয়, আর ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেসার তখন বেশি থাকে তখন হচ্ছে ভেনাস রিটার্ন বেশি হয়। তো এই 7টা পয়েন্টের মধ্যে 5টা কি 6টা বলতে পারলেই টিচাররা খুশি হয়ে যায়। এবার হচ্ছে আমরা আসি ইন ডায়াস্টলিক ভলিউম দিয়ে কি কি লাগবে আমাদের। তো ইন ডায়াস্টলিক ভলিউমের সংজ্ঞার ক্ষেত্রে তোমরা হচ্ছে কয়টা জিনিসের দিকে বেশি খেয়াল রাখবা। The volume of blood that remains in the ventricle at the end of the ventricular diastole। তাই ভেন্ট্রিকেলের ডায়াস্টোলটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে তখন এর মধ্যে যে ব্লাডটা থাকতেছে সেটাই হচ্ছে আমাদের ইনডায়াস্টোলিক ভলিউম। তো একটা ডায়াস্টোল শেষ হলে নর্মালি দেখা যায় একটা ভেন্ট্রিকেলে 110 থেকে 120 মিলিলিটার ব্লাড থাকে। এখন
ইনডায়াস্টলিক ভলিউমের ক্ষেত্রে আমাদের ফ্যাক্টর গুলো একটু বুঝে বুঝে পড়া লাগবে। ইনডায়াস্টলিক ভলিউমের ক্ষেত্রে ভেনাস রিটার্ন ব্যাপারটা খুবই তোমার ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ভেনাস রিটার্ন যত বেশি হবে হার্টে, আমি মনে করো এখানে একটা সিম্পল আঁকলাম হার্টের রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকেল অর্ধেক আঁকতেছি, ঠিক আছে? তো এখানে যদি ভেনাস রিটার্ন বেশি হয়, তার মানে কি বেশি পরিমাণ ব্লাড হচ্ছে আমাদের ভেন্ট্রিকেলের দিকে আসতেছে, তাই তো? তাহলে হচ্ছে আমাদের ইন ডায়াস্টলিক ভলিউমটা বাড়বে। তাহলে এর সাথে হচ্ছে আমাদের সমানুপাতিক সম্পর্ক, প্রপোর্শনাল সম্পর্ক। ফিলিং টাইম, যদি ব্লাডটা হচ্ছে বেশি সময় ধরে আমাদের হার্টে আসে, তার মানে হার্টের কন্ট্রাকশন রেট যদি কম হয়, তাহলে হচ্ছে আমাদের ইন ডায়াস্টলিক ভলিউমটা বেশি হবে। তাহলে ফিলিং টাইমের সাথে সমানুপাতিক সম্পর্ক। এখন ফিলিং টাইম যখন চিন্তা করি, তখন আমাদের হার্ট রেট ব্যাপারটা চিন্তা করা মাস্ট হয়ে যায়, যে হার্ট রেটের সাথে আমাদের ফিলিং টাইম হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। হার্ট রেট মানে হচ্ছে হার্ট, মনে করো প্রতি মিনিটে কতবার বিট করতেছে বা প্রতি মিনিটে কতবার হচ্ছে কন্ট্রাক্ট করতেছে আর কি। তো হার্ট যদি প্রতি মিনিটে মনে করো 70 বার কন্ট্রাক্ট করে, তাহলে যে পরিমাণ ব্লাড হচ্ছে হার্টে জমা হতে পারবে, যদি মিনিটে যদি 40 বার কন্ট্রাক্ট করে, তাহলে তো তার থেকে আরো বেশি সময় বেশি ব্লাড আসতে পারবে হার্টে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, যে 40 বার যদি প্রতি মিনিটে বিট করে, তাহলে হার্টে যে পরিমাণ ব্লাড আসবে তার পরিমাণ 70 বার যদি প্রতি মিনিটে কন্ট্রাক্ট করে তার থেকে বেশি হবে। তো ওই হিসাবে আমরা চিন্তা করলে যে ফিলিং হার্ট রেটের সাথে হচ্ছে আমাদের ইনডায়াস্টলিক ভলিউমের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এবার আমরা আসতেছি ইফেক্টিভ ফিলিং প্রেশার। তো ইফেক্টিভ ফিলিং প্রেশারের সাথে আমাদের ভেনাস রিটার্নের সম্পর্ক কিন্তু সমানুপাতিক ছিল। তো এই ক্ষেত্রে ইনডায়াস্টলিক ভলিউমের সাথেও ওর হচ্ছে সমানুপাতিক সম্পর্ক হবে। তাইলে ইফেক্টিভ ফিলিং প্রেশার যদি চিন্তা করি, এটা হচ্ছে ভেনাস রিটার্নের সাথে সমানুপাতিক, আর তার মানে হচ্ছে ইন ডায়াস্টলিক ভলিউমের সাথেও সমানুপাতিক সম্পর্ক। এবার হচ্ছে ভেন্ট্রিকুলার ডিস্টেন্সিবিলিটি, তার মানে হচ্ছে ভেন্ট্রিকেলের ওয়ালটা কত সহজে তোমার হচ্ছে ফুলে উঠতে পারে। যদি সহজে ফুলে উঠতে পারে, তাহলে তো ব্লাডটা অনেক সহজেই হচ্ছে তোমার ভেন্ট্রিকেলের মধ্যে জমা হবে। তাহলে হচ্ছে এটাও আমাদের ইন ডায়াস্টলিক ভলিউমের সমানুপাতিক। যার হার্টের ওয়াল যত ভালোভাবে হচ্ছে ফুলে ফুলে উঠতে পারবে, তার হচ্ছে ইন ডায়াস্টলিক ভলিউম বেশি হবে। এখন কারোর কারোর ক্ষেত্রে মনে করো যারা হাইপার টেনশনের রোগী, তার মানে ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার থাকে, তাদের ক্ষেত্রে অনেকদিন যাবত যদি এই হাই ব্লাড প্রেশার থাকে, হার্টের ওয়ালে হচ্ছে তোমার অভিযোজন হয়। অভিযোজন হওয়ার কারণে হার্টের ওয়ালটা হচ্ছে ঠিক হয়ে যায়। হার্টের ওয়াল হচ্ছে তখন ঠিক হয়ে গেলে হার্টের এই ভেন্ট্রিকেলের ফুলে ওঠার ক্ষমতাটা কমে যায়, তার মানে ডিস্টেন্সিবিলিটি কমে যায়। তখন হচ্ছে ওদের ক্ষেত্রে ইনডায়াস্টলিক ভলিউমটা কম হয়। এবার আমরা আসতেছি টোটাল ব্লাড ভলিউম। এখন বডিতে যদি বডিতে যে পরিমাণ ব্লাডই থাকুক না কেন, পুরাটা ব্লাড যদি ঠিকমতো অক্সিজেন নিতে হয়, অক্সিজেনেশন হতে হয়, তাহলে হচ্ছে পুরাটা ব্লাডকেই একবার হলেও হার্ট পাস করে লাং থেকে, লাংয়ের যে অক্সিজেন ওইটা নিয়ে যাওয়ার একটা চেষ্টা করতে হবে। তার মানে বডিতে যত ব্লাডই থাকুক না কেন, সব ব্লাডকে একবার করে হার্ট দিয়ে পাস করতে হবে। এখন মনে করো কিছু কিছু কন্ডিশন, যেমন হচ্ছে স্পেশালি হচ্ছে প্রেগনেন্সির ক্ষেত্রে, তারপরে মনে করো কোনো একটা পেশেন্ট হসপিটালে আসলো, তাকে হচ্ছে অনেক বেশি পরিমাণে আইভি ফ্লুইড দিয়ে দেওয়া হলো, তার মানে বেশি স্যালাইন দিয়ে দেওয়া হলো। তো তাদের ক্ষেত্রে হচ্ছে বডিতে মোট ব্লাডের পরিমাণ আমাদের যা থাকে নর্মালি 5 থেকে 6 লিটার, এর থেকে বেশি হয়ে যায়। তো মনে করো তাদের ক্ষেত্রে 8 লিটার ব্লাডই থাকলো। তো এই 8 লিটার ব্লাড যখন একটা সাইকেলে, কার্ডিয়াক সাইকেলে হার্ট দিয়ে পাস করবে, তখন এই ভেন্ট্রিকেলে এসে জমা হবে। তার মানে হচ্ছে কি আমাদের ইনডায়াস্টলিক ভলিউমটা এই ক্ষেত্রে হচ্ছে বাড়তেছে, তার মানে এর সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এবার হচ্ছে পোস্চার আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো পোস্চার বলতে আমরা কি বুঝি, যে একটা মানুষ কি অবস্থায় আছে, সে কি দাঁড়ায় আছে নাকি হচ্ছে শুয়ে আছে। তো এইটা হচ্ছে আমি তোমাদের যেভাবে দেখাবো, সেটা একটা মানুষ যদি মনে করো সাপোজ একটা মানুষ দাঁড়ায় আছে, ঠিক আছে? এই যে মনে করো এই যে একটা মানুষ কোন রকম ভাবে আঁকতেছি। তো উনি যখন দাঁড়ায় থাকে, তখন আমাদের যেই গ্র্যাভিটি আছে, গ্র্যাভিটির কারণে দেখা যায় যে ব্লাড গুলা হচ্ছে পায়ের দিকে চলে যেতে থাকে।
তার মানে গ্রাভিটেশনাল পুলের কারণে ব্লাডটা নিচের দিকে যেতে থাকে। তো যেহেতু গ্রাভিটেশনাল পুলটা এখানে কাজ করতেছে, তাহলে হচ্ছে আমাদের হার্ট, একটা মানুষ শুয়ে থাকলে যেইভাবে ব্লাডটা নিজের দিকে টেনে আনতে পারতো ওইভাবে পারে না। তার মানে হচ্ছে যদি একটা মানুষ যদি দাঁড়ায় থাকে, তার মানে হচ্ছে ইরেক্ট অবস্থায় থাকে বা স্ট্যান্ডিং পজিশনে থাকে, তখন হচ্ছে ইনডায়াস্টলিক ভলিউমটা হচ্ছে কমে যাবে। তো এটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার যদি মানুষটা শুয়ে থাকতো, তার মানে হচ্ছে সুপাইন পজিশনে থাকতো, তখন দেখা যাচ্ছে যে আমাদের গ্রাভিটেশনাল পুলটা ওইভাবে কাজ করতেছে না, তাহলে হচ্ছে হার্টের ভেনাস রিটার্নটা ভালোই হতো, তার মানে হচ্ছে ইনডায়াস্টলিক ভলিউমটাও বেশি হতো। তো মোটামুটি এই কয়টা ফ্যাক্টরটা হচ্ছে আমাদের বুঝে পড়তে পারলেই ইনডায়াস্টলিক ভলিউমের ব্যাপারটা শেষ। তো আমি একবার রিক্যাপিচুলেট করি। সেটা হচ্ছে ইনডায়াস্টলিক ভলিউমের সাথে ভেনাস রিটার্নের সম্পর্ক সমানুপাতিক। ফিলিং টাইম যত বেশি হবে, ইনডায়াস্টলিক ভলিউমটাও হচ্ছে আমাদের তত বেশি হবে। এর সাথে আমাদের চিন্তা করলে হার্ট রেট ব্যাপারটা চলে আসে, সেটা হচ্ছে আমাদের হার্ট রেটের সাথে ইনডায়াস্টলিক ভলিউমের সম্পর্ক সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। ইফেক্টিভ ফিলিং প্রেশার যত বেশি হবে, আমাদের ইনডায়াস্টলিক ভলিউমও তত বেশি হবে। ভেন্টিকুলার ডিস্টেন্সিবিলিটির সাথে হচ্ছে আমাদের সমানুপাতিক সম্পর্ক, টোটাল ব্লাড ভলিউমের সাথেও সমানুপাতিক সম্পর্ক। আর পোস্চারের ক্ষেত্রে স্ট্যান্ডিং পজিশনে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর সুপাইন পজিশনে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাহলে ব্যস্তানুপাতিক পাইছি হচ্ছে আমরা দুই জায়গায়, একটা হচ্ছে হার্ট রেটের ক্ষেত্রে আর একটা হচ্ছে সুপাইন পজিশনে দাঁড়ায় থাকা অবস্থায়। তো আমরা স্ট্রোক ভলিউম যে পরের স্লাইডে পড়বো যদিও, তাও এখানে একটা ইম্পর্টেন্ট ভাবে আলোচনা করা যায়। সেটা হচ্ছে যে হার্টে আসলে স্ট্রোক ভলিউম বলতে কি বোঝায়। হার্ট প্রত্যেকবার কন্ট্রাক্ট করে যে পরিমাণ ব্লাড পাস আউট করে দিচ্ছে। তো হার্ট কন্ট্রাক্ট করে ব্লাড পাস আউট করার জন্য ওর মধ্যে তো কিছু পরিমাণ ব্লাড জমা থাকা লাগবে, তাই না? তো ওই জমা থাকা ব্লাডটাকেই তো আমরা হচ্ছে ইনডায়াস্টলিক ভলিউম বলতেছি। তো হার্টের মধ্যে যত বেশি ব্লাড জমা হবে, ও তত ইফেক্টিভলি কন্ট্রাকশনের মাধ্যমে বেশি পরিমাণ ব্লাড হচ্ছে বডিতে ছড়াই দিতে পারবে। তাহলে এটা দিয়ে আমরা কি বুঝতেছি, সেটা হচ্ছে ইনডায়াস্টলিক ভলিউম সমানুপাতিক হচ্ছে স্ট্রোক ভলিউম। তো আই হোপ হচ্ছে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এখন আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে একটা ফ্র্যাঙ্ক স্টার্লিং লর সাথে আমাদের ইনডায়াস্টলিক ভলিউমের একটা ইম্পর্টেন্ট সম্পর্ক আছে। তো ফ্র্যাঙ্ক স্টার্লিং ল আমরা কি পড়ছিলাম, যে হার্ট কার্ডিয়াক মাসেলের ফাইবারের স্ট্রেচ হচ্ছে যত বেশি হবে, তত বেশি হচ্ছে হার্টের ফোর্স অফ হার্টের মাসেলের ফোর্স অফ কন্ট্রাকশন হবে। এখন ইনডায়াস্টলিক ভলিউম যত বেশি হয়, ভেন্ট্রিকেল হচ্ছে তত বেশি ডিস্টেন্স করে, তাই না? ভেন্ট্রিকেল এক্সপ্যান্ড করে। কারণ ভেন্ট্রিকেল এক্সপ্যান্ড করা মানে কি? ভেন্ট্রিকেল এক্সপ্যান্ড করা মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা কার্ডিয়াক মাসেল ফাইবার যেটা, এটা হচ্ছে লেনদেনিং হবে, তাই না? তো এরা যদি লেনদেনিং হয়, তাহলে হচ্ছে আমাদের ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী ওরা হচ্ছে তত বেশি কন্ট্রাক্ট করতে পারবে, তাই তো? তাইলে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী ও হচ্ছে তাহলে তত বেশি কন্ট্রাকশন করতে পারবে। তো এখানে হচ্ছে আমাদের ফোর্স অফ কন্ট্রাকশন বেশি হবে। বেশি হয়ে তারপরে হচ্ছে আমি তোমাদের আগে যেটা বললাম, সেটা হচ্ছে আমাদের স্ট্রোক ভলিউমটা বেশি হবে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে যাদের ক্ষেত্রে হার্ট ফেলিওর দেখা যায়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কার্ডিয়াক মাসেল যেগুলা, সেগুলা হচ্ছে অত ভালোভাবে কাজ করতে পারে না। তো কার্ডিয়াক মাসেল যেহেতু ভালোভাবে কাজ করতে পারে না, তখন হচ্ছে হার্টের মধ্যে ব্লাডটা জমা হয়। ব্লাড জমা হওয়া মানে কি? ব্লাড জমা হওয়া মানে হচ্ছে আমাদের ভেন্ট্রিকেলের ওয়ালটা এক্সপ্যান্ড করবে। এক্সপ্যান্ড করার পরে এই সেম মেকানিজমে কার্ডিয়াক মাসেল ফাইবার গুলা লেনদেনিং হবে। ফ্রাঙ্ক স্টার্লিং ল অনুযায়ী ওটার ইনক্রিজড কন্ট্রাকশন হবে। তখন হচ্ছে একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টের স্ট্রোক ভলিউম বডির দিকে ছড়ায় যাবে। তো দেখা যাচ্ছে যে
এই মেকানিজমটা আমাদের হার্ট ফেলিয়ার রোগীদের ক্ষেত্রে জীবন বাঁচানোর জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা পালন করতেছে। তো ইন ডায়াস্টলিক ভলিউমে আমাদের এই কয়টা টপিকই দরকার ছিল। এবার হচ্ছে আমরা পরে সামনের দিকে আগাই আর কি। তো ইন ডায়াস্টলিক ভলিউম পড়ার পরে আমাদের এখন পড়তে হবে ইন সিস্টোলিক ভলিউম। ইন সিস্টোলিক ভলিউম বলতে কি বোঝায়? সেটা হচ্ছে একটা ভেন্ট্রিকেল কন্ট্রাকশন করার পরে যে পরিমাণ ব্লাড এর মধ্যে থেকে যায়। তো সংজ্ঞার ক্ষেত্রে হচ্ছে আমরা ইচ ভেন্ট্রিকেল অ্যান্ড ভেন্ট্রিকুলার সিস্টল, এই দুইটা পয়েন্ট হচ্ছে রেখে আমার নিজের মতো গুছায় বলতে পারি। তো এটা অ্যাভারেজে হচ্ছে 40 থেকে 50 মিলিলিটার হয়। তো এখন এর ক্ষেত্রে কি কি ফ্যাক্টর কাজ করে সেটা আমাদের জানা লাগবে। তো আফটার লোড বলতে কি বোঝায়? আমরা তো প্রিলোড বলতে বোঝাই হচ্ছে একটা ভেনাস রিটার্নটাকে আমরা আসলে প্রিলোড বুঝাই আর কি। প্রিলোড মানেই হচ্ছে আমাদের ভেনাস রিটার্ন। তো এই যে সিভিএস কার্ডে আমরা এই যে যতগুলা টপিক পড়তেছি আর কি, ইএসভি, ডিভি, ভেনাস রিটার্ন, এই ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ইনপুটের ক্ষেত্রে কি কি হচ্ছে, তার মানে হার্টে ব্লাড আসার ক্ষেত্রে, আর একটা হচ্ছে আউটপুটের ক্ষেত্রে কি কি হচ্ছে। তো ইনপুটের টাইমে আমরা হচ্ছে তোমার ভেনাস রিটার্ন, ইন ডায়াস্টোলিক ভলিউম, তারপর হচ্ছে প্রিলোড, এই টপিক গুলা পড়ি আর কি। আর আউটপুটের ক্ষেত্রে আমরা পড়ি হচ্ছে তোমার মনে করো স্ট্রোক ভলিউম, ইন সিস্টোলিক ভলিউম, এগুলা। তো আউটপুটে হচ্ছে আমরা আফটার লোড নিয়ে চিন্তা করি। তো আফটার লোডের সাথে এই জন্য আমাদের ইনসিস্টোলিক ভলিউম আর হচ্ছে স্ট্রোক ভলিউমের একটা সম্পর্ক থাকবে সবসময়ের জন্য। আফটার লোড মানে হচ্ছে হার্ট যেই কন্ট্রাক্ট করে ব্লাডটা পাস আউট করলো, যে হার্ট মনে করো এই যে এটা মনে করো এই যে কন্ট্রাক্ট করলো, কন্ট্রাক্ট করলে একটা পরিমাণ ব্লাড তো হচ্ছে শরীরের দিকে পাঠায় দিবে, তাই না? তো পাঠায় দেওয়ার সময় তোর অনেকগুলো ব্লাড ভেসেলকে পাস করে যেতে হয়। তার মানে আর্টারি হয়, আর্টারি থেকে আর্টেরিওল, ক্যাপিলারি। তো এই প্রত্যেকটা ভেসেলের ওয়ালে তো আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ ঘর্ষণ কাজ করে, ফ্রিকশন। তো এই ফ্রিকশনের কারণে ব্লাডের এই যে প্রবাহটা, এটা হচ্ছে তোমার মনে করো এইখানে যে স্পিডে বের হয়েছিল, সামনে আগাইতে আগাইতে স্পিড আরো কমে যায়। তো হার্ট থেকে ব্লাড যাওয়ার পরে এই যে ব্লাড ভেসেল গুলাতে যে বাধার সম্মুখীন হয়, এটাকে আমরা বলতেছি পেরিফেরাল রেজিস্ট্যান্স। আর পেরিফেরাল রেজিস্ট্যান্সটাকে আমরা অন্য নামে বলি আফটার লোড। তাহলে এখান থেকে ইজিলি বোঝা যাচ্ছে যে আফটার লোড যত বেশি হবে, আমাদের ভেন্ট্রিকেলের মধ্যে তত পরিমাণ ব্লাড বেশি জমা থাকবে। কারণ ভেন্ট্রিকেল যতই কন্ট্রাক্ট করুক না কেন, রেজিস্ট্যান্স তো বেশি বাইরে, তাহলে ব্লাডটা ওইভাবে ইজিলি যেতে পারবে না। তার মানে ভেন্ট্রিকেলের মধ্যে ব্লাড হচ্ছে বেশি পরিমাণে জমা থাকবে। আর জমা থাকা মানে কি আমাদের হচ্ছে ইনসিস্টোলিক ভলিউমের পরিমাণ বেড়ে গেল। তাহলে আমাদের আফটার লোডের সাথে ইনসিস্টোলিক ভলিউমের সম্পর্ক কেমন হয়? সমানুপাতিক। তাহলে এটার সাথে হচ্ছে আমাদের ইনসিস্টোলিক ভলিউমের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এবার হচ্ছে আমাদের স্ট্রেংথ অফ মায়োকার্ডিয়াল ফাইবার্স। এখন আমাদের ইয়াং এজে যারা থাকে তাদের ক্ষেত্রে মনে করো হার্টের মাসেলের অবস্থা অনেক ভালোই থাকে, আহ অনেক সুন্দরভাবে কন্ট্রাক্ট করতে পারে। তাদের ক্ষেত্রে হচ্ছে মনে করো মাসেলের কন্ট্রাকশন পাওয়ার ভালো, মাসেলের কন্ট্রাক্টিলিটি ভালো। তারপরে মনে করো কিছু কিছু মানুষ থাকে যাদের ক্ষেত্রে মাসেলের কন্ট্রাক্টিলিটি হচ্ছে মনে করো খারাপ। তো আমি হচ্ছে মানুষদের এই দুই ভাগে ভাগ করলাম। তো যাদের ক্ষেত্রে মাসেলের কন্ট্রাক্টিলিটি ভালো, তারা দেখা যাচ্ছে যে হার্টে যতটা ব্লাড হচ্ছে আমার ইনডায়াস্টোলিক ভলিউমের টাইমে আসলো, প্রায় পুরাটাই দেখা যাচ্ছে যে কন্ট্রাক্ট করে বডির দিকে পাস আউট করে দিতে পারতেছে, তাই না? তো এই যে যেই ব্লাডটা আসলো ওই খুব সুন্দরভাবে পাস আউট করে দিতে পারে।
তার মানে যাদের মাসেল কন্ট্রাক্টিলিটি ভালো তাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের ইনসিস্টোলিক ভলিউমটা কমে যাচ্ছে, ও কন্ট্যাক্ট করে বেশিরভাগ ব্লাডই বডির দিকে পাঠায় দেয়। আর যাদের ক্ষেত্রে হচ্ছে মাসেলের কন্ট্রাক্টিলিটি খারাপ তাদের দেখা যায় যে হার্টে ব্লাড জমতেই থাকে জমতেই থাকে, কিন্তু সে আসলে হার্টের মাসেল গুলা অত সুন্দরভাবে কন্ট্যাক্ট করে বডির দিকে হচ্ছে ব্লাডটা পাঠাতে পারে না। তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ইনসিস্টোলিক ভলিউমের পরিমাণ বাড়ে, তার মানে হার্টে সিস্টোলের পরে থেকে যাওয়া ব্লাডের পরিমাণ তাদের ক্ষেত্রে বেশি হয়। তো হার্টের মাসেলের কন্ট্রাক্টিলিটি কাদের ক্ষেত্রে ভালো হয়? যাদের মনে করো কোনো মেটাবলিক ডিসঅর্ডার নেই, লাইক মেটাবলিক ডিসঅর্ডারের মধ্যে আমরা বলি ডায়াবেটিস মেলাইটাস, তারপরে তোমার ডায়াবেটিস মেলাইটাসকে মেইনলি ধরা হয়, তারপর হচ্ছে এন্ডোক্রাইন ডিসঅর্ডার, বিভিন্ন হরমোনাল ডিসঅর্ডার যেগুলা, তার মানে অ্যাডিসনস ডিজিজ, কুশিং সিনড্রোম, এইগুলা আর কি। তো এইসব ডিজিজ থাকলে হচ্ছে অবস্থা অনুযায়ী হার্টের কন্ট্রাক্টিলিটি ভালো হয়, অবস্থা অনুযায়ী হার্টের কন্ট্রাক্টিলিটি খারাপ হয়। তো আমরা হচ্ছে ইনসিস্টোলিক ভলিউমের ক্ষেত্রে তাহলে এই দুইটা ফ্যাক্টর নিয়ে আলোচনা করব, আর স্ট্রেংথ অফ মায়োকার্ডিয়াল ফাইবার যখন বলবো তখন এই দুইটা সিচুয়েশন চিন্তা করব, যাদের ক্ষেত্রে কন্ট্রাক্টিলিটি ভালো আর যাদের ক্ষেত্রে কন্ট্রাক্টিলিটি খারাপ। এবার হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন। এখন ইজেকশন ফ্র্যাকশন বলতে আমরা কি বুঝি? আমাদের আহ হার্টের ইচ কন্ট্রাকশনের পর কিছু পরিমাণ ব্লাড থেকে গেল, সেটাকে আমরা বলছি ইনসিস্টোলিক ভলিউম। আর যে পরিমাণ ব্লাড জমা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ইনডায়াস্টোলিক ভলিউম। এই দুইটার ডিফারেন্স অ্যামাউন্টের ব্লাডটা আমরা কি বলি? স্ট্রোক ভলিউম, রাইট? তো আমরা হচ্ছে হিসাব করতেছি যে হার্টের কি পরিমাণ ব্লাড আসলো আর তার থেকে কি পরিমাণ ব্লাড বাইরে গেল, এই দুইটার অনুপাতকেই আমরা হচ্ছে তোমার ইজেকশন ফ্র্যাকশন বলতেছি। তো ইজেকশন ফ্র্যাকশনের ইকুয়েশনটা এমন যে স্ট্রোক ভলিউম বাই হচ্ছে ইনডায়াস্টোলিক ভলিউম। তো স্ট্রোক ভলিউমকে যদি আমি বড় করে লিখি তাহলে হচ্ছে এরকম হয়। এটা হচ্ছে কর্মদক্ষতা বোঝাতে পারো, এটা হচ্ছে হার্ট তো একটা মেশিন, তো ওরও একটা কর্মদক্ষতা আছে। ইজেকশন ফ্র্যাকশন দিয়ে আমরা এটাই বুঝি। তো নর্মালি দেখা যায় যে ইজেকশন ফ্র্যাকশন 65% হয়। কোন রোগীর যদি আমরা ইসিজি করার পরে ইজেকশন ফ্র্যাকশন মেইনলি দেখে সার্জারি করার আগে, তো তাদের যদি ইজেকশন ফ্র্যাকশন মনে করো 65%-এর কম হয়, অনেক বেশি কম হয়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে সার্জারি আর করে না। কারণ সার্জারি করার পরে তোমার ব্লাড লস হয় যথেষ্ট পরিমাণে। ওর পরেও হচ্ছে যদি বডি সার্কুলেটরি অবস্থা মেনটেন করার ক্যাপাবিলিটি না থাকে রোগীর, তাহলে তো সার্জারির পরে রোগীর হচ্ছে মারা যাওয়ার সম্ভাবনা বেশি। তো ইজেকশন ফ্র্যাকশন এই জন্য বেশি ইম্পর্টেন্ট যে সার্জিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে অলওয়েজ ইজেকশন ফ্র্যাকশনটার দিকে খেয়াল করি। এটা হচ্ছে ভেন্ট্রিকেলের কর্মদক্ষতাটা যেহেতু বোঝাই দিচ্ছে, সেহেতু হচ্ছে আমাদের এই জিনিসটা একটু ইম্পর্টেন্স দিয়ে পড়া লাগবে আর কি। শুধু স্ট্রোক ভলিউম কিংবা শুধু ইনডায়াস্টোলিক ভলিউম দিয়ে আমি আসলে ভেন্ট্রিকেলের কর্মদক্ষতাটা হচ্ছে প্রপারলি বুঝতে পারতেছি না। কর্মদক্ষতাটা বোঝার জন্য আমার ইনপুটও চিন্তা করা লাগতেছে, হার্ট থেকে আউটপুটও চিন্তা করা লাগতেছে। এই জন্য হচ্ছে আমাদের ইজেকশন ফ্র্যাকশনটা এত বেশি ইম্পর্টেন্ট। তো ইজেকশন ফ্র্যাকশনটা কাদের ক্ষেত্রে হচ্ছে তোমার কম হয়? যাদের মনে করো হার্টের কন্ট্রাক্টিলিটি অনেক বেশি, লাইক হচ্ছে যে মনে করো হাইপার টেনশনের রোগী যারা, তাদের ক্ষেত্রে। তারপরে যদি কার্ডিও মায়োপ্যাথি থাকে কারোর, কার্ডিও মায়োপ্যাথি মানে হচ্ছে তোমার হার্টের মাসেলের কোনো রোগ, তাদের ক্ষেত্রে হতে পারে। তারপরে মনে করো যাদের হাইপার লিপিডেমিয়া আছে, যার জন্য হচ্ছে তোমার ব্লাড ভেসেলের ওয়ালে অনেক বেশি চর্বি জমে গেছে, এরকম মানুষের ক্ষেত্রে হতে পারে। তো কিছু কিছু কন্ডিশন আমাদের হচ্ছে এইভাবে মনে রাখা লাগবে, তাহলে এই ইজেকশন ফ্র্যাকশনের ইম্পর্টেন্সটা বলতে পারবো, বোঝাই দিতে পারবো। এবার হচ্ছে স্ট্রোক ভলিউম। স্ট্রোক ভলিউম নিয়ে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে স্ট্রোক ভলিউম। তো স্ট্রোক ভলিউমের সংজ্ঞায় আমরা হচ্ছে দুইটা পয়েন্ট ভালোভাবে বলবো, সেটা হচ্ছে পার ভেন্ট্রিকেল আর হচ্ছে পার বিট। তার মানে প্রত্যেকটা ভেন্ট্রিকেলে একটা বিটের সময় যে পরিমাণ ব্লাড হচ্ছে বাইরে বের হয়ে যায়, তো ওর অ্যাভারেজ পরিমাণ হচ্ছে 70 থেকে 90 মিলিলিটার। তো এইখানে আমরা এই চারটা ফ্যাক্টর করব। সেটা হচ্ছে
একদম ভালোভাবে পারা লাগবে। সেটা হচ্ছে ভেন্ট্রিকেলের কন্ট্রাক্টিলিটি যত বেশি হবে, স্ট্রোক ভলিউম তত বেশি হবে। এটা কমন সেন্স দিয়ে বোঝা যাচ্ছে, হার্ট ভালো মতো কন্ট্রাক্ট করলে আমাদের স্ট্রোক ভলিউম বেশি হবে। হার্ট রেট যেটা, এটার সাথে হচ্ছে আমাদের স্ট্রোক ভলিউমের সম্পর্ক ব্যস্তানুপাতিক। কারণ হচ্ছে হার্ট রেট মানে হচ্ছে, তোমার হার্ট রেট যদি বেশি হয় তার মানে মনে করো মিনিটে মনে করো 70 হার্ট রেট, আর কারোর মনে করো হার্ট রেট হচ্ছে মিনিটে 40। ওকে, এখন 1 মিনিটে মনে করো দুইজনেরই হচ্ছে 1 মিনিটে ভেন্ট্রিকেলে আহ ব্লাড আসতেছে হচ্ছে তোমার, সাপোজ 300 মিলিলিটার ব্লাড আসতেছে, 3000 মিলিলিটার, সরি। এখন যার হার্ট রেট 70 পার মিনিট, সেই 3000 মিলিলিটারকে তো তোমার মনে করো 70 বার ভেঙে ভেঙে হচ্ছে বডির দিকে পাস করবে, তাহলে তার ক্ষেত্রে হচ্ছে স্ট্রোক ভলিউমের পরিমাণ কম হবে। আর যার হার্ট রেট 40টা পার মিনিট, সে 3000 মিলিলিটারকে অনেক বড় বড় খন্ডে ভাগ করে তারপর হচ্ছে বডির দিকে পাঠাবে। তো এর ক্ষেত্রে হচ্ছে আমাদের স্ট্রোক ভলিউমটা বেশি হবে। তো এটা হচ্ছে ইনভার্স সম্পর্ক। আর পেরিফেরাল রেজিস্ট্যান্স, পেরিফেরাল রেজিস্ট্যান্স মানে হচ্ছে আমার বডিতে হচ্ছে পেরিফেরাল যেই ব্লাড ভেসেল গুলা থাকে তাদের মধ্যে যেই ঘর্ষণ যেটা, সেটার পরিমাণ যদি বেশি হয় তাহলে হচ্ছে আমাদের স্ট্রোক ভলিউমটা কমে যাবে, কারণ চারদিকে ব্লাড যাওয়ার ক্ষেত্রে একটা বাধা কাজ করতেছে। তো এর সাথে হচ্ছে আমাদের ইনভার্স সম্পর্ক। আর ভেনাস রিটার্নের সাথে আমাদের স্ট্রোক ভলিউমের সম্পর্ক হচ্ছে প্রপোর্শনাল। কারণ হার্টে যত বেশি ব্লাড আসতে পারবে, হার্ট কন্ট্রাক্ট করে ঠিক তত বেশি ব্লাড হচ্ছে পাস করতে পারবে। তাহলে আমাদের দুইটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, আর দুইটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি আর ভেনাস রিটার্ন, এই দুইটার সাথে দেখো দুইটার ক্ষেত্রে ভি আছে, এই দুইটার সাথে সমানুপাতিক সম্পর্ক। আর হার্ট রেট আর পেরিফেরাল রেজিস্ট্যান্স এগুলোর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো স্ট্রোক ভলিউমের এই যে অ্যাভারেজ মানটা, এটা কিন্তু আমরা একটা মানুষ যখন রেস্টে আছে তখন কাউন্ট করতেছি। যখন হচ্ছে এক্সারসাইজ করে তখন মনে করো এই যে স্ট্রোক ভলিউমের পরিমাণ এই 90 মিলিলিটারের থেকেও দেখা যায় যে বেশি হয়ে যায়, তার মানে হাইস্ট রেঞ্জের থেকে। আবার যদি একটা মানুষ অনেক বেশি রেস্টে থাকে, রেস্টের টাইমে, কিংবা মনে করো তার ঠান্ডা লাগে, তার মানে হচ্ছে হাইপোথার্মিয়া যেটা, তখন তো আমাদের হার্টের ফাংশন অনেক স্লোলি হয়, তার মানে মেটাবলিক রেটটা কম হয়, মেটাবলিজম কম হয় বডিতে। তখন হচ্ছে আমাদের এই স্ট্রোক ভলিউমের পরিমাণ দেখা যায় <17 মিলিলিটার থাকে। তো এতক্ষণ আমরা হচ্ছে ভেনাস রিটার্ন, ইনডায়াস্টলিক ভলিউম, আর হচ্ছে ইনসিস্টোলিক ভলিউম আর স্ট্রোক ভলিউম, চারটা টপিক নিয়ে আলোচনা করলাম, রাইট? তো আমরা হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শিখবো এখানে, সেটা হচ্ছে কার্ডিয়াক ইন্ডেক্স। যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট হার্টের কন্ট্রাক্টিলিটি আর মিনিটে কয়বার করে কি করলো এই জিনিসটা কাউন্ট করছি, কিন্তু মানুষের দেহের গড়নটা কিন্তু চিন্তা করি। মনে করো তুমি একটা ছোটখাটো মানুষ, আর মনে করো একটা কুস্তিগির, দুইজনেরই হার্টের মনে করো ভেনাস রিটার্ন হচ্ছে মিনিটে 5 লিটার। এই যে কুস্তিগির, কুস্তিগিরের সাইজ দেখো তোমার থেকে প্রায় ডাবল। দুইজনের ক্ষেত্রে ভেনাস রিটার্ন আমার সেমই আছে। এখন দুইজনের হার্টের ক্ষমতা কি আমি একভাবে জাজ করতে পারবো? পারবো না। যাতে আমি এরকম ক্ষেত্রে কম্পেয়ার করে আমাদের হার্টের ওভারঅল ফাংশনিং স্টেট বুঝতে পারি, সেই জন্য হচ্ছে আমরা কার্ডিয়াক ইন্ডেক্স টপিকটা পড়ি। তো এটা মেজার করা হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাই হচ্ছে কার্ডিয়াক বডি সারফেস এরিয়া, সরি বডি সারফেস এরিয়া। তো বডি সারফেস এরিয়াটা মিটার স্কোয়ারে মাপা হয়। কার্ডিয়াক আউটপুট নর্মালি দেখা যাচ্ছে যে ভেনাস রিটার্নের ইকুয়াল হয়। তো এটাও হচ্ছে 5 লিটার পার মিনিট। আমি তোমাদের বলছি যে হার্টের এই যে সিভিএস এই টপিকটা পড়ার ক্ষেত্রে আমরা অলওয়েজ চিন্তা করব ইনপুটের কথা আর হচ্ছে আউটপুটের কথা। তো হার্টের মেইন ইনপুট হচ্ছে আমাদের ভেনাস রিটার্ন, তার মানে ভেইন থেকে যে ব্লাডটা আসতেছে, আর মেজর আউটপুট হচ্ছে কার্ডিয়াক আউটপুট। তো এই দুইটা হচ্ছে নর্মালি ইকুয়াল থাকে। তো কার্ডিয়াক আউটপুটকে যদি আমরা একটা মানুষের বডি সারফেস এরিয়া দিয়ে ভাগ করি, তাহলে আমরা যে রেশিওটা পাচ্ছি সেটা হচ্ছে কার্ডিয়াক ইন্ডেক্স।
তো কার্ডিয়াক ইন্ডেক্স দেখা যাচ্ছে যে নর্মালি হচ্ছে একটা 70 কেজি অ্যাডাল্টের ক্ষেত্রে 3 লিটার পার মিনিট পার মিটার স্কোয়ার হয়। তো কার্ডিয়াক ইন্ডেক্সের একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যে এটা বাচ্চাদের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে বয়সের সাথে সাথে কার্ডিয়াক ইন্ডেক্সের পরিমাণ হচ্ছে আমাদের বাড়ে। তো কেন বাড়ে? বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কার্ডিয়াক আউটপুটটা বেশি হয়, আর তোমার মনে করো সারফেস এরিয়াটা হচ্ছে, বডি সারফেস এরিয়া তো ওদের একটু কম, ছোট সাইজের। তো এই দুইটা অনুপাত করলে দেখা যায় যে অ্যাজ এ হোল আমাদের কার্ডিয়াক ইন্ডেক্সটা বেশি আসে। মানুষ যত বড় হয় তত দেখা যাচ্ছে যে দিন দিন হচ্ছে হার্টের মাসেলের কন্ট্রাক্টিলিটি কমে। তো কন্ট্রাক্টিলিটি কমা মানে হচ্ছে এজিং পার্সনের ক্ষেত্রে কন্ট্রাক্টিলিটি কমা মানে হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুট দিন দিন কমে যাচ্ছে, বাট তার সারফেস এরিয়া কিন্তু একটা গ্রোন আপ মানুষের ক্ষেত্রে দিন দিন তো হয়তো কম হয়, কমে, না হলে যা আছে তাই থেকে যায়। তো যেহেতু আমার এই যে ভগ্নাংশের উপরে কার্ডিয়াক আউটপুটটা কমতেছে, তার ক্ষেত্রে হচ্ছে স্লোলি আমার কার্ডিয়াক ইন্ডেক্সটা কমে যায়। এখন তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমাদের হার্ট তো কন্ট্যাক্ট করতেছে, কন্ট্যাক্ট করার পরে এই যে কিছু পরিমাণ ব্লাড এই যে অলওয়েজ থেকে যাচ্ছে, এটা তো না থাকলেও পারতো, এই ব্লাডের কাজ কি? তো এটাও আমাদের কাজ আছে। মনে করো বিপদের সময় আমাদের বডি যখন বিভিন্ন যে কোনো স্ট্রেসে যায়, লাইক কার্ডিয়াক ফেইলিওর হয়ে গেল, কিংবা মনে করো আমার শরীরে অনেক বেশি রক্ত লস হচ্ছে, তখন হচ্ছে আমাদের যে ইনসিস্টোলিক ভলিউমে যে ব্লাডটা হার্টের মধ্যে থেকে যায় এটা কাজে লাগে। তো আমরা হচ্ছে এই যে বিপদের সময় কাজে লাগানোর এই টার্মটাকে আমরা বলি কার্ডিয়াক রিজার্ভ। তো কার্ডিয়াক রিজার্ভ বলতে আমরা বোঝাই যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ কার্ডিয়াক আউটপুট অ্যাবোভ দ্য নর্মাল লেভেল। তো নর্মালি দেখা যায় যে আমাদের কার্ডিয়াক আউটপুট হচ্ছে 5 লিটার পার মিনিট। কিন্তু মনে করো হার্ট ফেলিওর হলো, কিংবা বডিতে অনেক বেশি ব্লাড লস হলো, কিংবা তুমি মনে করো ব্যায়াম করতেছো, তখন কিন্তু আমাদের এই নর্মাল 5 লিটার পার মিনিট ব্লাড দিয়ে আমাদের কিন্তু শরীরের সব সেল ঠিকমতো অক্সিজেন পাবে না। তখন হচ্ছে আমাদের এই কার্ডিয়াক আউটপুটের পরিমাণটা ইনক্রিজ পাবে। সাপোজ মনে করো এখানে 20 লিটার পার মিনিট হয়ে গেল। তো তখন আমরা হচ্ছে কার্ডিয়াক রিজার্ভটা কিভাবে হিসাব করব, এই 20 - 5/5, এটাতে হিসাব করলে দেখা যাচ্ছে যে তোমার সাথে হচ্ছে 100 গুণ দিতে হবে, সরি। তো এইখানে আমার আসতেছে হচ্ছে 300%, দেখছো? এটা ধরে নিছি যে কার্ডিয়াক আউটপুট বেড়ে 20 লিটার পার মিনিট হলো। তো আমরা হচ্ছে এই যে পার্সেন্টেজটা, এটাকেই হচ্ছে আমরা কার্ডিয়াক রিজার্ভ বলতেছি। তো অ্যাডাল্টের ক্ষেত্রে আমাদের এই যে নর্মাল ডে টু ডে লাইফে মনে করো হঠাৎ করে হাঁটার সময় তো আমাদের ঠিকই শরীরের সব সব কোষ রক্ত পায়। তো এই জন্য হচ্ছে আমাদের নর্মাল কার্ডিয়াক আউটপুট ধরে রাখা হয় হচ্ছে 300 থেকে 400%। আর যারা অ্যাথলেটদের ক্ষেত্রে তো মনে করো ট্রেনিং দেওয়া হয় এই জন্যই যাতে তারা সহজে ক্লান্ত না হয়ে পড়ে, তার মানে হচ্ছে তাদের কার্ডিয়াক রিজার্ভ বাড়ানোর জন্যই আমাদের এই যে প্রতিদিন ট্রেনিংটা হয়। তো এদের ক্ষেত্রে আমাদের কার্ডিয়াক রিজার্ভটা হয় 500 থেকে 600% পর্যন্ত। আর হার্ট ফেলিওরের ক্ষেত্রে এই যে যার জন্য আমাদের দরকার ছিল, হার্ট ফেলিওরের ক্ষেত্রে দেখা যায় যে ইনিশিয়ালি একটু মনে করো একটু এই কার্ডিয়াক রিজার্ভ কাজে লাগে, কিন্তু আস্তে আস্তে যখন সময় চলে যায় তখন আর কোনো রিজার্ভ কাজ করে না। তো আমরা অ্যাজ এ হোল এখানে বলি নো রিজার্ভ। তো কার্ডিয়াক রিজার্ভ আমাদের নর্মাল টাইমে এই 300 থেকে 400%ই থাকে, কার্ডিয়াক ফেলিওরের টাইমে কোনো রিজার্ভই থাকে না। আর কার্ডিয়াক রিজার্ভ হচ্ছে কমে যায় কখন কখন, এটাও আমাদের জানা লাগবে। তার মানে কোথায় বাড়লো, কোথায় কমলো, আর কোথায় যা ছিল তাই থাকলো, এই তিনটা সিনারিও আমাদের চিন্তা করতে হবে। তো কার্ডিয়াক রিজার্ভ কমে যায় হচ্ছে আমাদের ইসকেমিক হার্ট ডিজিজের ক্ষেত্রে। আর মনে করো হার্টের ওয়ালের যে কোনো ডিজিজ, তার মানে হচ্ছে মায়োকার্ডিয়াল ড্যামেজ অথবা মায়োকার্ডিয়াল ডিজিজ, এই ক্ষেত্রে কমে যাবে।
আর হচ্ছে যদি আমাদের ভিটামিন ডেফিসিয়েন্সি থাকে, যার জন্য হচ্ছে আমাদের হার্টের মাসেল এফেক্টেড হয়েছে। তো এই তিনটা সিনারিও আমরা চিন্তা করে ফেললাম। আমাদের কার্ডিয়াক রিজার্ভের পড়ালেখা এটুকুই ছিল। তো আমরা কার্ডিয়াক আউটপুট নিয়ে এতক্ষণ অনেক ইনফর্মাল কথাবার্তা বলছি, এবার আমরা হচ্ছে ফর্মাল আলোচনায় আসি। ফর্মাল আলোচনায় আমাদের এই সংজ্ঞাটা, এটা এটা হচ্ছে আমাদের ভাইবার একটা পাশ ফেল কোশ্চেন বলতে পারো। যে ফিজিওলজি ভাইবা হচ্ছে ফার্স্ট বোর্ডে তোমার ঢুকেই হচ্ছে দেখা গেল এই কার্ডিয়াক আউটপুট আর কার্ডিয়াক সাইকেল নিয়েই তোমার হচ্ছে ভাইবাটা শুরু করবে। তো এই সংজ্ঞাটা যেহেতু ফার্স্ট ইমপ্রেশন, আমাদের এই সংজ্ঞাটা ভালোভাবে বলতে হবে। যে দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকেল পার মিনিট। তো আমাদের এই তিনটা ওয়ার্ড অনেক ভালোভাবে বলা লাগবে, ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকেল পার মিনিট। তো এটা আমাদের ধরা হয় 5 থেকে 6 লিটার পার মিনিট ইন অ্যাডাল্ট মেল। আমরা অ্যাভারেজে আসলে 5 লিটারই বলে থাকি। তো কার্ডিয়াক আউটপুটের এই ইকুয়েশনটা হচ্ছে ইম্পর্টেন্ট, এমসিকিউর ক্ষেত্রেও তোমার হচ্ছে স্ট্রোক ভলিউম আর হার্ট রেটের পরিমাণ দিয়ে দেয়, তখন হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুটটা হিসাব করা লাগে। তো আমরা এখানে এক কার্ডিয়াক আউটপুটের একটা রাফ হিসাব আমরা হচ্ছে শর্ট নোটে দিয়ে দিই, সেটা হচ্ছে আমি তোমাদের দেখাই দিব। সেটা হচ্ছে স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট, রাইট? তো স্ট্রোক ভলিউম আমরা ওইখানে দেখছি যে অ্যাভারেজে 70 to 90 মিলিলিটার ধরা হয়, আর হার্ট রেট হচ্ছে আমরা অন অ্যাভারেজ হচ্ছে 60 to 100 ধরা হয়। তার মানে অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে 60 to 100, এটা হচ্ছে একটা রেঞ্জ। তো রেঞ্জ দিয়ে তো আমি ক্যালকুলেট করতে পারবো না, এই জন্য আমার একটা মান ধরে নিতে হবে, স্ট্রোক ভলিউমের ক্ষেত্রেও তাই। স্ট্রোক ভলিউম আমরা 70 ধরে নিই মিলিলিটার পার মিনিট, আর হার্ট রেট আমরা ধরে নিচ্ছি হচ্ছে মনে করো 72 বিটস পার মিনিট। এটা ধরে আমরা যদি হিসাব করি, তাহলে আমাদের কার্ডিয়াক আউটপুট আসে হচ্ছে 5040 মিলিলিটার পার মিনিট। এটাকে যদি আমি লিটারে কনভার্ট করি, তাহলে 5.04 লিটার সামথিং পার মিনিট আসে। ওইটাকে আমরা 5 লিটার পার মিনিট বলতে পারি। তো এটা হচ্ছে শর্ট নোটে অনেক আসে। তুমি হচ্ছে সংজ্ঞাটা লিখবা, এভারেজ মান কত, ইকুয়েশন দিয়ে এই যে আমাদের এই ক্যালকুলেশনটা দেখাই দিবা, তাহলেই মোটামুটি একটা ভালো মার্ক চলে আসবে। তো কার্ডিয়াক আউটপুটের ফ্যাক্টর, এই যে এই 4টা ফ্যাক্টর, এটা একেবারে কোনোভাবেই ভুল করা যাবে না, একবারে একটানা বলা শিখতে হবে। তো এটার জন্য আমরা একটা নেমোনিক ইউজ করতে পারি, সেটা হচ্ছে ভেরি ফুল হিজ পেট। তো ভি দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে ভেনাস রিটার্ন, ফুল দিয়ে বোঝাচ্ছি ফোর্স অফ কন্ট্রাকশন, এইচ দিয়ে হার্ট রেট, পি দিয়ে হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স। এখন আমি ফ্যাক্টর গুলোর নাম বলে ফেলছি, এখন টিচার আমার পরের কাজ হবে আমাকে প্রত্যেকটা নিয়ে ডিটেইলস আস্ক করা। তো আমরা এবার হচ্ছে ফ্যাক্টর গুলা ভেঙে ভেঙে পড়বো। সেটা হচ্ছে যে আমাদের হার্টে যদি ভেনাস রিটার্ন ভালো মতো হয়, হার্ট কার্ডিয়াক আউটপুট দেওয়ার জন্য যথেষ্ট ব্লাড পাচ্ছে, তার মানে ভেনাস রিটার্নের সাথে কার্ডিয়াক আউটপুটের সম্পর্ক প্রপোর্শনাল। তো তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে ভেনাস রিটার্ন যদি বেশি হয় আমাদের ইনডায়াস্টোলিক ভলিউমটা ভালো মতো হবে, ইনডায়াস্টোলিক ভলিউম যদি বেশি হয় তাহলে আমাদের স্ট্রোক ভলিউমটা ভালো হবে, আর স্ট্রোক ভলিউম ভালো হলে ইকুয়েশনের দিক তাকাও, দুইটা হচ্ছে আমাদের প্রপোর্শনাল, তার মানে স্ট্রোক ভলিউম প্রপোর্শনাল টু কার্ডিয়াক আউটপুট, তাহলে হচ্ছে কার্ডিয়াক আউটপুটটাও আমাদের বেশি হবে। এবার হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন। হার্টের মাসেলের যদি ফোর্স অফ কন্ট্রাকশন ভালো হয় তাহলে আমাদের কার্ডিয়াক আউটপুট অবভিয়াসলি বেশি ভালো মতোই হবে। কারণ হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন মানেই হচ্ছে আমাদের স্ট্রোক ভলিউম বেশি, স্ট্রোক ভলিউম বেশি মানে হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুট বেশি, তার মানে স্ট্রোক ভলিউম যেখানে যেখানে বেশি হয় কার্ডিয়াক আউটপুট মোটামুটি সেখানে সেখানেই বেশি হয়। তো এই দুইটার ফ্যাক্টর যদি তুমি একইভাবে বলো কোনো সমস্যা নেই। তো একটা জিনিস ইম্পর্টেন্ট এখানে, যে কার্ডিয়াক আউটপুট হচ্ছে যেহেতু ভেনাস রিটার্নের সাথে সমানুপাতিক, ভেনাস রিটার্নে আমরা যে ফ্যাক্টর গুলো পড়ছি ওইগুলাও চিন্তা করে কিন্তু অনেকগুলো সিনারিও চিন্তা করা যাবে এইখানে। তো এমসিকিউ দাগানোর টাইমে তোমরা এই জন্য এই যে সমানুপাতিক সম্পর্ক যাদের যাদের একটা লাইন ধরে যদি লিখে রাখো তাহলে হচ্ছে তোমার অ্যান্সার করতে সুবিধা হবে। এবার হচ্ছে আমাদের হার্ট রেটের ক্ষেত্রে ব্যাপারটা একটু ট্রিকি। যে হার্ট রেট যদি বেশি হয় তাহলে আমাদের হচ্ছে
কার্ডিয়াক আউটপুটের পরিমাণ বেশি হয়, কিন্তু কতক্ষণ পর্যন্ত? সেটা হচ্ছে হার্ট রেট যতক্ষণ 180 বিটস পার মিনিট, এই টাইম পর্যন্ত হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুটের সাথে হার্ট রেট প্রপোর্শনেটলি বাড়তে থাকে। কিন্তু যদি হার্ট রেট 180 বিটস পার মিনিটের বেশি হয়ে যায়, তখন কিন্তু আমাদের কার্ডিয়াক আউটপুটের সাথে হার্ট রেটের সম্পর্ক সমানুপাতিক থাকে না, তখন হচ্ছে ব্যস্তানুপাতিক হয়ে যায়। তো এই 180 বিটস পার মিনিটকে আমরা বলতেছি হচ্ছে ম্যাক্সিমাম ইফেক্টিভ হার্ট রেট। তো এটা যদি আমরা একটু ডিপলি চিন্তা করি তাহলে কি হয়, যে হার্ট রেট ভালো হওয়া মানে কার্ডিয়াক মাসেলের কন্ট্রাক্টিলিটির ক্যাপাবিলিটিটা ভালো, তাই না? তার মানে হচ্ছে কন্ট্রাক্টিলিটির ক্যাপাবিলিটি ভালো মানে হচ্ছে আমাদের স্ট্রোক ভলিউমটা বেশি, আর স্ট্রোক ভলিউম বেশি মানে আমাদের কার্ডিয়াক আউটপুটটা বেশি। এখন 180 বিটস পার মিনিটের উপরে যখন হার্টের কন্ট্রাক্টিলিটি হয়ে যায়, তখন এই যে কার্ডিয়াক মাসেল গুলায় যে মেটাবলিজম হয় না অলওয়েজ, তার মানে ও তো অলওয়েজ হচ্ছে ফ্যাটি অ্যাসিড ইউজ করে হচ্ছে কাজ করে কার্ডিয়াক মাসেল নর্মালি। তো ও মনে করো যে মেটাবলিক প্রোডাক্ট গুলো হয় ইন প্রোডাক্ট, তার মানে মেটাবলিজমের পরে কিছু বজ্র পদার্থ জমা হয় ওইখানে, বুঝছো? মেটাবলিজমের পরে ওইখানে হচ্ছে আমাদের এক্সক্রিটরি জিনিসপাতি কার্ডিয়াক মাসেলের মধ্যে জমা হয়ে যায়। তো এইটা জমা হওয়ার কারণে তখন দেখা যায় যে আমাদের কার্ডিয়াক মাসেল গুলার আগের মতো আর কর্মদক্ষতা থাকে না, ও হচ্ছে আস্তে আস্তে উইক হওয়া শুরু করে। তো এই উইক হওয়া শুরু করার কারণেই দেখা যাচ্ছে যে তখন আর কার্ডিয়াক আউটপুট আগের মতো বাড়ে না। তাহলে টিচার যদি আস্ক করে তাহলে তুমি এভাবেই বলবা যে কার্ডিয়াক মাসেলের কন্ট্রাক্টিলিটি 180 বিটস পার মিনিটের উপরে গেলে তখন হচ্ছে কমে যায়, কারণ হচ্ছে মেটাবলিক এন্ড প্রোডাক্ট গুলো জমা হয়। মেটাবলিক ইন প্রোডাক্ট গুলো জমা হলে এটা হচ্ছে মোস্টলি হচ্ছে ল্যাকটেট জমা হয় কার্ডিয়াক মাসেল গুলাতে। তো এই ল্যাকটেট জমা হওয়ার পরে হচ্ছে কার্ডিয়াক মাসেল গুলো আগের মতো আর কন্ট্রাক্ট করতে পারে না, এর জন্য হচ্ছে উইক হয়ে যায়। উইক হয়ে গেলে স্ট্রোক ভলিউম কম হয়, স্ট্রোক ভলিউম কম হলে কার্ডিয়াক আউটপুট কম হয়। আর হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স যেটা, তো পেরিফেরাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে স্ট্রোক ভলিউম যেভাবে দেখাইছিল এখানেও তাই, যে পেরিফেরাল রেজিস্ট্যান্স যদি আমাদের বেশি হয় তাহলে হচ্ছে স্ট্রোক ভলিউম কম হবে, আর স্ট্রোক ভলিউম যদি কম হয় আমাদের কার্ডিয়াক আউটপুটটা কম হবে। এটা হচ্ছে আমরা আউটপুটের ক্ষেত্রে চিন্তা করলাম, আর ইনপুটের ক্ষেত্রে যদি আমি পেরিফেরাল রেজিস্ট্যান্স চিন্তা করি, যে বডির যদি পেরিফেরাল রেজিস্ট্যান্স বেশি হয় তাহলে হার্টের দিকে আসা ব্লাডের পরিমাণ কম হবে, তার মানে ভেনাস রিটার্ন কম হবে। ভেনাস রিটার্ন যদি কম হয় আমাদের ইনডায়াস্টলিক ভলিউমটা কম হবে। ইনডায়াস্টলিক ভলিউম কম হওয়া মানে আমাদের স্ট্রোক ভলিউম কম, আর স্ট্রোক ভলিউম যদি কম হয় তাহলে আমাদের কার্ডিয়াক আউটপুটটাও কম হবে। তো দুই অ্যাঙ্গেল দিয়ে আমাদের চিন্তাটা করা যাচ্ছে। এই হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুটের ফ্যাক্টর। এখন ফিজিওলজিক্যালি কিছু কিছু কন্ডিশন আছে যেখানে হচ্ছে কার্ডিয়াক আউটপুট বাড়ে, আর যেখানে যেখানে কার্ডিয়াক আউটপুট বাড়ে। তো আমরা হচ্ছে ওইগুলো একবার একটু পড়ে রাখবো, যে নো চেঞ্জ, ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ। তো আমরা যখন ঘুমাই তখন দেখা যায় কার্ডিয়াক আউটপুট আমরা জাগ্রত অবস্থায় যা ছিল সেটাই থাকে। আর আমাদের এই যে ইনভায়রনমেন্টের টেম্পারেচার মনে করো 27 ডিগ্রি থেকে হঠাৎ করে 29 ডিগ্রি হইলো, তার মানে অল্প চেঞ্জ, 1-2 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ, এরকম চেঞ্জের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আমাদের কার্ডিয়াক আউটপুটটা আনচেঞ্জ থাকে। এই দুইটা ক্ষেত্রে হচ্ছে আনচেঞ্জ থাকে। ইনক্রিজ করে কোন কোন ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের যদি হঠাৎ করে কোনো একটা খুশির খবর পাও, তার মানে এক্সাইটমেন্ট, সেই টাইমে হচ্ছে আমাদের ব্রেনে হচ্ছে ব্লাডের চাহিদার পরিমাণ বেড়ে যায়। তো ওইটা মেটানোর জন্য আমাদের কার্ডিয়াক আউটপুটটা বেশি থাকে। তারপরে আহ এক্সারসাইজের টাইমে, এক্সারসাইজের টাইমে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা এক্সারসাইজের টাইমে হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুটের পরিমাণ প্রায় 700%-এর কাছাকাছি ইনক্রিজ করে। তারপরে যদি আমাদের ইনভায়রনমেন্টের টেম্পারেচার অনেক বেশি হয়, যেমন মনে করে যে গরমে 40 ডিগ্রি সেন্টিগ্রেড আপ টু হয়ে যায়, তো ইনভায়রনমেন্টের টেম্পারেচার যদি বাড়ে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুটের পরিমাণ বেড়ে যায়। কারণ হচ্ছে তোমার ওই যে থার্মোরেগুলেট করা লাগে, তার মানে বডির টেম্পারেচারটা মেনটেন করা লাগে।
ইনক্রিজ সোয়েটিং হয়। তো ওই সময় হচ্ছে আমাদের বডির প্রত্যেকটা সেলে হচ্ছে মেটাবলিক নিড অনুযায়ী বেশি পরিমাণ ব্লাড লাগে, যার জন্য হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুটটা বেড়েছে। প্রেগনেন্সির ক্ষেত্রে শরীরে টোটাল ব্লাডের পরিমাণ বৃদ্ধি পায়, তার মানে ব্লাড ভলিউম বৃদ্ধি পায়। এই জন্য ওই সব ব্লাডকে অক্সিজেনেট করার জন্য আমাদের হচ্ছে কার্ডিয়াক আউটপুটের পরিমাণটা বাড়ে। তারপর জ্বরের সময় হচ্ছে আমাদের কোষে মেটাবলিজম বেড়ে যায়। কোষে মেটাবলিজম বেড়ে যাওয়ার কারণে বেশি পরিমাণ ব্লাডের দরকার হয়, যার জন্য আমাদের কার্ডিয়াক আউটপুটটা বেড়ে যায়। আর হাইপারথাইরয়েডিজম, এটাও আমরা মেটাবলিজম দিয়ে ব্যাখ্যা করতে পারি, যে হাইপারথাইরয়েডিজম যাদের থাকে তাদের ক্ষেত্রে মেটাবলিক রেটটা বেশি হয়। তো মেটাবলিক রেট বেশি হলে আমাদের কার্ডিয়াক আউটপুট তখন বেশি লাগে। এবার আমরা আসি হচ্ছে কোথায় কোথায় কার্ডিয়াক আউটপুটটা ডিক্রিজ করে। সেটা হচ্ছে যদি তুমি শোয়া অবস্থা থেকে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ো আর কি, মনে করো তুমি শুয়েছিলে, তখন তোমার কার্ডিয়াক আউটপুট 5 লিটার পার মিনিটই থাকে। কিন্তু যখন তুমি ওইখান থেকে স্ট্যান্ডিং অবস্থায় যাও অথবা সিটিং পজিশনে যাও, তখন হচ্ছে আমাদের গ্র্যাভিটির পুলের কারণে কার্ডিয়াক আউটপুটটা আর আগের মতো থাকে না। তখন হচ্ছে কার্ডিয়াক আউটপুটের পরিমাণটা কমে যায়। তারপরে যদি আমাদের হার্টে কোনো ডিজিজ থাকে অথবা হাইপোথাইরয়েডিজম যদি থাকে, তার মানে মেটাবলিক রেট যে যে কারণে কমে যায়, সেই সব ক্ষেত্রে হচ্ছে আমাদের কার্ডিয়াক আউটপুটটা কমে যাবে। তারপরে হচ্ছে যদি অনেক বেশি রক্তক্ষরণ হয়, হেমোরেজ, তার মানে আমার শরীরে রক্তের পরিমাণ কমে গেছে, তখন তো কার্ডিয়াক আউটপুট অবভিয়াসলি কমে যায়। তো এই কয়টা কন্ডিশন আমাদের হচ্ছে লাগে পরীক্ষার ক্ষেত্রে, রিটেন কোশ্চেন আসে। তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক, যেটা পালস। তো পালসের ক্ষেত্রে আমরা হচ্ছে এটা সংজ্ঞাটা ভালোভাবে পড়বো, সেটা হচ্ছে ইলংগেশন অ্যান্ড এক্সপানশন অফ দ্য আর্টারিয়াল ওয়াল প্যাসিভলি প্রডিউসড ডিউ টু প্রেশার চেঞ্জেস ডিউরিং সিস্টল অ্যান্ড ডায়াস্টল। তো সংজ্ঞাটা একটু কঠিন, কিন্তু এটা যদি ভেঙে চিন্তা করো, যে সিস্টলের সময় তো আমাদের হার্ট ব্লাড ভেসেলের দিকে হচ্ছে ব্লাডটা পাঠায়। তো ওই ব্লাডটা যখন ব্লাড ভেসেলের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করে, এই যে মনে করে যে ব্লাড যাচ্ছে, তীর চিহ্ন দিয়ে দেখালাম, তো ও তো এই যে ব্লাড ভেসেলের ওয়ালে একটু করে হলেও ধাক্কা দেয়, তাই না? এই ধাক্কা দেওয়ার জন্য আমাদের ব্লাড ভেসেল তো ইলাস্টিক ফাইবারের মতো কাইন্ড অফ, ওর ভিতর থেকে বেশি ব্লাড যখন পাস করে তখন ও হচ্ছে মনে করো এক্সপ্যান্ড করে। আর যখন কম ব্লাড পাস করে তখন তো যে অবস্থায় থাকে সে অবস্থায় থেকে যায়। তো এই যে হার্ট ব্লাড ভেসেলের ওয়াল হচ্ছে আমাদের ইলাস্টিকের মতো এই যে এক্সপ্যান্ড করে গেল অথবা লম্বা হয়ে গেল, এই জিনিসটাই হচ্ছে আমাদের পালস হিসেবে আমরা বুঝতে পারি। তো আমাদের চামড়ার নিচে ইজিলি পালপেট করা যায় এমন আর্টারির ক্ষেত্রে আমরা হচ্ছে এই ব্লাড ভেসেল পাস হওয়ার সময় এক্সপেনশন বুঝতে পারি। তো এটাকে হচ্ছে আমরা পালস বলতেছি। তো পালসের ক্লাসিফিকেশন আমরা করতে গেলে মোটা দাগে দুই ভাগে করি, একটা হচ্ছে নর্মাল পালস আর একটা হচ্ছে অ্যাবনর্মাল পালস। তো নর্মাল পালসের ক্ষেত্রে আর্টারির ক্ষেত্রে আমরা একটা পালস পাবো, ভেইনের ক্ষেত্রে একটা পালস পাবো। তো নর্মালি আমরা হচ্ছে আর্টারিয়াল পালসেশনটাই আমরা চিন্তা করি, কারণ এটা হচ্ছে হার্টের কার্ডিয়াক আউটপুটের টাইমে হচ্ছে আর্টারি দিয়ে হচ্ছে ব্লাডটা যেহেতু পাস হয়, আর্টারির অবস্থা দেখে আমরা নর্মালি বুঝতে পারি যে হার্টের কন্ডিশনটা কেমন আছে। তো আমাদের শরীরে কিছু নির্দিষ্ট আর্টারির ক্ষেত্রে হচ্ছে আমরা এই পালসটা ফিল করি, যেটা হচ্ছে আমি পরের স্লাইডে ছবি রাখছি। যেটা হচ্ছে রেডিয়াল আর্টারিতে নর্মালি আমরা পালস ফিল করি, কারণ এটা হচ্ছে অনেক বেশি সুবিধাজনক। এটা হচ্ছে বডির এক্সপোজড অংশে আছে। আমার রোগীকে হচ্ছে স্পেশালি তোমার করতে বলা লাগতেছে না, কাপড়টা অত বেশি সরানোর কথা বলা লাগতেছে না। তারপরে ওইখানে হচ্ছে রেডিয়াস বোনটা থাকে তোমার এই আর্টারির নিচে, তো আমরা চাপ দিলে ওর এগেইনস্টে হচ্ছে চাপ দিয়ে আর্টারিটা বুঝতে পারি, বোনের এগেইনস্টে চাপ দিই। তারপরে হচ্ছে আমাদের এই যে ক্যারোটিড আর্টারি, এটাও হচ্ছে আমরা পালস ফিল করার জন্য ব্যবহার করি। তো ক্যারোটিড পালসের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমাদের দুই সাইডে তো দুইটা ক্যারোটিড আর্টারি থাকে। তো এই ক্যারোটিড আর্টারির কাজ হচ্ছে আমাদের ব্রেনে রক্ত দেওয়া। তো একসাথে যদি দুই দিকের ক্যারোটিড আর্টারি ধরে আমি যদি কারোর পালস মাপতে চেষ্টা করি, তখন দেখা যাবে যে তার ব্রেনে রক্ত কম পরিমাণে যাবে, তখন তার হচ্ছে আহ মাথা ঘুরে পড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, কখনো কখনো মারাও যেতে পারে। এই জন্য ক্যারোটিড পালস অলওয়েজ এমন ভাবে করতে হয় যে কোনো এক সাইডের ক্ষেত্রে মাপতে হয়। তো এটা হচ্ছে আমরা এই যে
এখানে একটা স্টার্নোক্লিডোমাস্টায়েড মাসেল থাকে, ওর সামনে মাপি নর্মালি। তারপরে হচ্ছে বাকিগুলো নাম অনুযায়ী বলে গেলেই হবে, যে ব্র্যাকিয়াল আর্টারি, ফিমোরাল আর্টারি আর পপ্লিটিয়াল আর্টারি। আর এইটা হচ্ছে আর্টারিয়া ডরসালিস পেডিস, পায়ের একটা আর্টারি। তো এই কয়টা আর্টারির নাম হচ্ছে আমাদের বলতে হবে, যে কোথায় কোথায় আমরা পালস দেখি। রেডিয়াল আর্টারি, ক্যারোটিড আর্টারি, ব্র্যাকিয়াল আর্টারি, ফিমোরাল আর্টারি, পপ্লিটিয়াল আর্টারি আর আর্টারিয়া ডরসালিস পেডিস। ছয়টা আর্টারির নাম বলা লাগে। তো পরীক্ষায় প্র্যাকটিক্যাল স্পেশালি ফিজিওলজিতে আমাদের এই পাঁচটা, মানে টিচাররা কাউন্ট করতে বলে অস্পি স্টেশনে 2 মিনিটে। তো আমরা নর্মালি হচ্ছে হাতটাকে হচ্ছে সেমি ফ্লেক্স পজিশনে রাখি রোগীর। এটা হচ্ছে সেমি ফ্লেক্স পজিশনে, সেমি প্রোনও বলে। সেটা হচ্ছে একটা হ্যান্ডশেকের মতো, ওই রোগীর হাতটা ধরতে হয়, রোগীর যেই হাতেই তুমি হচ্ছে পালসটা মেজার করো। সে আমরা নর্মালি রোগীর রাইট হ্যান্ডে মেজার করি। তার মানে তুমি তোমার ডান হাত দিয়ে রোগীর ডান হাত ধরবা, ডান হাতটা হ্যান্ডশেকের মতো ধরবা, ধরলে হচ্ছে রোগীর হাতটা এরকম সেমি ফ্লেক্স বা সেমি প্রোন পজিশনে আসবে। তখন তোমার এটা হচ্ছে তোমার বাম হাত। বাম হাতের 3টা আঙ্গুল দিয়ে তুমি হচ্ছে এই পালসটা বোঝার চেষ্টা করবা। তো এই 3টা আঙ্গুলের কাজ কি কি, এটা ভাইভাতেও ধরা হয়, রিটেনেও লিখতে আসে, অস্পিতেও লিখতে আসে। তো এখানে দেখো আমরা 3টা আঙ্গুলের নাম কি কি দিচ্ছি। এটা হচ্ছে রিং ফিঙ্গার, নর্মালি এই হাতে হচ্ছে আংটি পরে আর কি, তো এটা রিং ফিঙ্গার। এটা হচ্ছে আমাদের মিডিল ফিঙ্গার, আর এটা হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার। তো 3টা আঙ্গুল দিয়ে আমরা কি কি করি দেখো। ইন্ডেক্স ফিঙ্গার যেটা, এটা দিয়ে হচ্ছে আমরা অ্যাডজাস্ট করি, অ্যাডজাস্ট দ্য প্রেসার। তার মানে এটা দিয়ে আমরা হচ্ছে এই আর্টারিটা, মনে করো বুঝতে পারছি যে এইখানে আর্টারিটা আছে, আমরা রেডিয়াস বোনের এগেনস্টে একটা সামান্য চাপ দিয়ে এটাকে ধরে রাখি ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে। আর মিডিল ফিঙ্গার যেটা, মিডিল ফিঙ্গার দিয়ে হচ্ছে আমরা এই পালসটাকে ফিল করি, তার মানে ফিল। আর এই যে রিং ফিঙ্গার যেটা, এটা দিয়ে আমরা এই সাইডে জোরে চাপ দিয়ে ধরে রাখি, যাতে মনে করো ওই 1 মিনিটে তো আহ, এই রেডিয়াল আর্টারির পাশাপাশি তোমার আলনার আর্টারির পালসটাও ফিল করতে পারার কথা আর কি। তো দুইটা পালস যাতে আমার মিশে না যায়, এই জন্য হচ্ছে আমরা এই রিং ফিঙ্গার দিয়ে এখানে ভালোভাবে চাপ ধরে রাখি, চাপ দিয়ে ধরে রাখি। তো রেট্রোগ্রেড পালসেশন যেটা, সেটা যাতে আমরা না টের পাই, সেটার জন্য আমরা হচ্ছে এটা রিং ফিঙ্গার দিয়ে চাপ দিয়ে ধরে রাখি। তো আমরা হচ্ছে তাহলে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে অ্যাডজাস্ট, মিডিল ফিঙ্গার দিয়ে ফিল, আর রিং ফিঙ্গার দিয়ে হচ্ছে প্রিভেন্ট রেট্রোগ্রেড পালসেশন। এই 3টা আঙ্গুলের কাজ হচ্ছে তাহলে এইভাবে বলা লাগবে। আর আলনার রিং ফিঙ্গার দিয়ে আমরা তাহলে কি করতেছি, এটা হচ্ছে আস করে প্রায়, সেটা হচ্ছে আমরা একটা কনস্ট্যান্ট প্রেসার দিয়ে ধরে রাখতেছি, যাতে হচ্ছে আমাদের একটা রেট্রোগ্রেড আলনার একটা পালসেশন থাকে, ওইটা যাতে আমরা এই রেডিয়াল পালস কাউন্ট করার সময় ওইটাকেও যাতে কাউন্ট না করা লাগে, সেই জন্য এখানে একটা প্রেসার দিয়ে ধরে রাখা হয় নর্মালি। তো রেডিয়াল পালস নিয়ে আমরা আলোচনা করে ফেললাম। তো আমরা এবার মোটা দাগে যা যা পড়ছিলাম সেখানেই আসি। যে নর্মাল পালসের ক্ষেত্রে তাহলে আর্টারিয়াল ওই 6টা লোকেশনের কথা বলবো। আর ভেনাসের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট না, নর্মালি আমরা জুগুলার ভেনাস পালস যেটা আছে জেভিপি, জেভিবিটাই কাউন্ট করা হয়। তো জেভিবিটা হচ্ছে তোমার ওই যে ক্যারোটিড আর্টারি যেখানে, ওইখানেই হচ্ছে নর্মালি হচ্ছে এই জুগুলার ভেনাস প্রেশারটা দেখা হয়। যেসব রোগীর ক্ষেত্রে তোমার হার্ট ফেইলিওর থাকে, তাদের ক্ষেত্রে হচ্ছে এই জুগুলার ভেনাস প্রেশারটা ইনক্রিজ থাকে। আর গলার ওইখানে হচ্ছে ওই পালসটা তাকালেই দেখা যায় আর কি, তোমার এই ভেইনটা হচ্ছে লাফালাফি করতে থাকে। এই দুইটা ইম্পর্টেন্ট। অ্যাবনর্মাল পালস গুলা যেগুলো, সেগুলো হচ্ছে তোমার এই নামগুলা মুখস্থ করা লাগবে। অ্যানাকোটিক পালস, পালসাস অল্টারনান্স। পালসাস অল্টারনান্স মানে হচ্ছে কি, একবার তোমার হচ্ছে জোরে পালস ওয়েভ আসবে আর একবার হচ্ছে আস্তে আসবে, একবার জোরে আসবে একবার আস্তে আসবে, এই যে অল্টারনেটিং ভাবে যাচ্ছে, এটা হচ্ছে পালসাস অল্টারনান্স। আর একটা হচ্ছে কোল্যাপসিং পালস।
বা এটাকে হচ্ছে আমরা ওয়াটার হ্যামার পালসও বলা হয়। পালসাস ডেফিসিট, পালসাস প্যারাডক্সাস, আর পালসাস ডিসফিনেন্স। এই নামগুলো পারলেই হবে। এখন একটা ব্যাপার আছে যে আমাদের নর্মালি একটা পালস ওয়েভ কেমন হয়। তো পালস ওয়েভ নর্মালি দেখতে হচ্ছে এমন হয়। এটা হচ্ছে পরীক্ষা 1 মার্কে আঁকতে আসে, 1 মার্ক না 2 মার্কে। তো আমরা এই যে এই পোর্শনটা যেটা, এটাকে বলছি পারকাশন ওয়েভ। প্রাইমারি বা পারকাশন ওয়েভ, এই যে একবার উঠে গেল, এটার নাম হচ্ছে পারকাশন ওয়েভ। এইটা হচ্ছে আমাদের এই পুরো কার্ভটা, তার মানে এই পারকাশন ওয়েভের পুরাটা বোঝাচ্ছে হচ্ছে একটা ভেন্ট্রিকেলের সিস্টল। তো পালসের এই পোর্শনটা তাহলে আমাদের বোঝায় ভেন্ট্রিকেল সিস্টল। তো ভেন্ট্রিকেলের সিস্টলের পরে যখন মনে করো ব্লাডটা আস্তে আস্তে বডির পেরিফেরি থেকে ভেন্ট্রিকেলের দিকে আসতে শুরু করে, তখন হচ্ছে আমাদের এই পরের সিচুয়েশনটা হয়। তো পরের সিচুয়েশনে এই যে এইখানে এই পোর্শনটা, এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা বলতেছি ডাইক্রোটিক নচ। এই ডাইক্রোটিক নচ হওয়ার কারণটা কি, সেটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেলে যখন ব্লাডটা রিটার্ন আসতে থাকে, তখন মনে করো এই যে ভালভ থাকে ব্লাড ভেসেলে, ভেইন স্পেশালি। তো এই ব্লাডটা এসে যখন এই ভালভের সাথে ধাক্কা খায়, ধাক্কা খেলে ব্লাডটা আবার দেখা যায় যে পাশের দিকে ধাক্কা খেয়ে আবার ফিরে যাওয়ার চেষ্টা করে। তার মানে হচ্ছে একটা রিকয়েল হচ্ছে, ব্লাডের একটা রিকয়েল হচ্ছে। এই রিকয়েল হওয়ার কারণেই আমাদের এই যে এইখানে আবার এই যে উপরের দিকে একটা কার্ভের একটা মুভমেন্ট দেখা যায়, ঠিক আছে। তো এই রোলিং ব্যাক অফ ব্লাড অথবা রিকয়েল অফ ব্লাড এটা কখন হয়, এটা হচ্ছে স্টার্টিং অফ দা ডায়াস্টোলের টাইমে। তার মানে ডায়াক্রোটিক নচটা আমরা পাই হচ্ছে ভেন্ট্রিকেলের ডায়াস্টোলের শুরুতে। তো আমাদের তাহলে বাকি থাকলো কার্ভের একটা পোর্শন, সেটা হচ্ছে ডাইক্রোটিক ওয়েভ। এই ডাইক্রোটিক ওয়েভটা কেন তৈরি হচ্ছে, এটা হচ্ছে ব্লাডটা যখন আমাদের এই ক্লোজড সেমিলুনার ভালভ খুলে যায়, তারপরে হচ্ছে আবার ভেন্ট্রিকেলের দিকে চলে যেতে পারে, তখনই হচ্ছে আমাদের ডাইক্রোটিক ওয়েভটা পাওয়া যাচ্ছে। তাহলে কি হলো আমাদের অ্যাজ এ হোল, যদি সামারি করি পালস ওয়েভটা, সেটা হচ্ছে যে ব্লাডটা হচ্ছে ফার্স্টে ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করার টাইমে হচ্ছে ব্লাডটা চারদিকে যাওয়া শুরু করলো, যে ভেন্ট্রিকেলের সিস্টোলের টাইমে। তখন হচ্ছে আমরা পারকাশন ওয়েভটা পেলাম। তারপরে ব্লাডটা যাওয়ার পরে আবার যখন ভেন্ট্রিকেল ডায়াস্টল শুরু করলো, রিল্যাক্স হওয়া শুরু করলো, তখন ব্লাডটা রিটার্ন আসতে শুরু করলো। রিটার্ন আসতে শুরু করে আমাদের হচ্ছে এই ভালভে একটু ধাক্কা খেলো। ধাক্কা খাওয়ার কারণে হচ্ছে ওই ওর এই যে রিটার্ন করার যেই ডিরেকশন ছিল ওইটা একটু চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার কারণে ধাক্কা খাওয়ার পরে আবার এই যে আমাদের এই নচটা পাইলাম। তারপরে ব্লাডের ভাল্বটা যখন খুলে যাবে, ভেন্ট্রিকেলের দিকেও পুরোপুরি রিটার্ন করা শুরু করবে, ব্লাড ভেসেলের ভিতরে প্রেশারটা কমে যাবে, তখন হচ্ছে ওয়েভটা একদম ডাউন হয়ে যাবে। তো আমরা এই যে নর্মাল পালস যেটা, এটাকে আমরা এই জন্য এটাকে বলি হচ্ছে ক্যাটাক্রোটিক পালস। নর্মাল পালসের নাম হচ্ছে ক্যাটাক্রোটিক পালস। আর দেখো অ্যাবনর্মালের মধ্যে শুরুতেই হচ্ছে অ্যানাক্রোটিক পালস। তো আমাদের পালস নিয়ে মোটামুটি এটাই আলোচনা করার ছিল। আর আরেকটা জিনিস পালসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পালসের ক্যারেক্টারিস্টিক্স গুলা। তো পালসের ক্যারেক্টারিস্টিক্স গুলো আমি হচ্ছে একবার ইয়ে করে দিব, সামারাইজ করে দিব। তো পালসের ক্ষেত্রে আমরা ক্যারেক্টারিস্টিক যেটা দেখি সেটা হচ্ছে রেট। তার মানে পার মিনিটে হচ্ছে আমাদের কতগুলা পালস ফিল করতে পারছি। রিদম, তারপরে হচ্ছে রেট দেখে, তারপরে হচ্ছে রিদম দেখে। তো রিদম বলতে আমরা কি বুঝতেছি, দুইটা পালসের মাঝখানে কি পরিমাণ ইন্টারভাল আছে, ইন্টারভাল বিটুইন টু পালসেস। তারপরে পালসের ভলিউম, তোমার হাতে যদি ব্লাডের ধাক্কা যদি তুমি বেশি টের পাও পালস কাউন্ট করার টাইমে, তাহলে তখন হচ্ছে আমরা বলি যে হাই ভলিউম পালস। আর যদি ব্লাডের ধাক্কা কম টের পাও, সেটাকে আমরা বলছি লো ভলিউম পালস। তো স্ট্রোক ভলিউম যত বেশি হবে হার্টের, এই পালসের ক্ষেত্রে ভলিউমটাও তত বেশি হবে। তারপরে হচ্ছে আমরা ক্যারেক্টার হিসাব করি, যে পালসের ক্যারেক্টার কেমন, এটা কি নর্মাল নাকি অ্যাবনর্মাল।
তো ক্যারেক্টারের মধ্যেই আমরা এই যে অ্যাবনর্মাল পালসের টাইপ গুলা নিয়ে চলে আসি, যে পালসাস অল্টারনান্স, পালসাস ডেফিসিস, প্যারাডক্সাস, এগুলা। তারপর হচ্ছে কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল। সেটা যদি তুমি এই যে পালস মাপার সময় যে রেডিয়াল আর্টারিটাকে মনে করো রেডিয়াস বোনের এগেইনস্টে চাপ দিয়ে একটু রোল করো হাত দিয়ে, তাহলে হচ্ছে তুমি বুঝতে পারবা যে ব্লাড ভেসেলের কন্ডিশনটা কেমন। যারা হচ্ছে ওল্ড এজের হয় তাদের ক্ষেত্রে দেখা যাবে যে ব্লাড ভেসেলটা একটু মোটা দড়ির মতো লাগতেছে আর কি। আর যারা ইয়াং এজের ক্ষেত্রে তাদের দেখবা যে চাপ দিলেও ব্লাড ভেসেলটা আবার আগের জায়গায় চলে আসতেছে ইজিলি, তার মানে এদের ব্লাড ভেসেল মনে করো ইলাস্টিসিটিটা বেশি, এরকম, তার মানে কন্ডিশন ভালো আছে। তো ওল্ড এজ আর মনে করো ইয়াং এজের মানুষের ক্ষেত্রে আমি হচ্ছে ব্লাড ভেসেলের কন্ডিশনটা এই যে খুব সুন্দরভাবে আলাদা করতে পারবো। না হয় যাদের মনে করো বডিতে হচ্ছে হাইপার কোলেস্টেরোলেমিয়া আছে তাদের ক্ষেত্রেও দেখা যাবে যে ব্লাড ভেসেলের পুরুত্বটা বেশি মনে হচ্ছে, বেশি ঘন মনে হচ্ছে। কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল গেল। তারপর হচ্ছে আমরা আর দুইটা জিনিস দেখি, সেটা হচ্ছে রেডিও রেডিয়াল ডিলে আর হচ্ছে রেডিও ফিমোরাল ডিলে। তো পালসের ক্যারেক্টারিস্টিক্সে আমাদের এই 7টা পয়েন্ট হচ্ছে মাস্ট বলা লাগে। আর পরীক্ষায় আসলেও লেখা লাগে, প্রত্যেকটা শর্ট একটু ডিসক্রিপশন যদি পারো দিবা, মার্ক যদি বেশি থাকে, আদারওয়াইজ হচ্ছে কম দিলেও হবে। তো রেডিও রেডিয়াল দিলে বলতে বোঝায় যে আমরা ডান হাতে একবার পালস মিটার করব, আর একবার হচ্ছে আর একটা হাত হচ্ছে বাম হাতে, বাম হাতে হচ্ছে আর হাত দিয়ে আমরা পালস ফিল করব। তার মানে ডান হাতে আমি একটা হাত দিয়ে ধরে রাখবো রোগীর, বাম হাতে আর একটা হাত দিয়ে ধরে রাখবো, দুইটাই রেডিয়াস আর্টারি, রেডিয়াল আর্টারি। তো দুইটার ক্ষেত্রে যদি পালস মেজার করে তোমার মনে করো ডিফারেন্ট আসে, কিংবা দুই হাতে হচ্ছে একই সাথে হচ্ছে আমরা সেম ধরনের ওয়েভ টেন না পাই, তখন সেই ক্ষেত্রে আমরা বলি যে রেডিয়াল ডিলে আছে। তার মানে মনে করো যে তোমার এক হাতে হচ্ছে আমি পালসটা জোরে ফিল করতেছি, আর এক হাতে হচ্ছে ওই টাইমে ফিল করতেছি না, কিংবা কিছুক্ষণ পরে ফিল করতেছি, তো আমরা হচ্ছে এই টাইম ডিউরেশনটা মেজার করি। তো রেডিয়াল দিলে মনে করো এই দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের বডির বাম সাইড না ডান সাইডে হচ্ছে আমাদের ব্লাড ফ্লোতে অবস্ট্রাকশন আছে, এটা বোঝার জন্য এটা মেজার করা হয়। আর রেডিও ফিমোরাল ডিলে বলতে বোঝায় যে আমরা ফিমোরাল আর্টারিতে এক হাত দিয়ে রাখবো আর রেডিয়াল আর্টারিতে আর এক হাত। দুইটার ক্ষেত্রেই যদি আমি হাই ভলিউম একই ক্ষেত্রে টেন না পাই, তার মানে পালসেশনটা একই ক্ষেত্রে টেন না পাই, তাহলে বুঝতে পারবো যে হয় হচ্ছে হার্টের থেকে নিচের দিকে নেমে আসা ভেসেল, তার মানে ইনফিরিয়র ভেনা ক্যাভা অথবা সুপিরিয়র ভেনা ক্যাভা, কোথায় অবস্ট্রাকশনটা আছে বোঝার জন্য হচ্ছে আমরা এই টেস্টটা করি। যদি ফিমোরাল আর্টারিতে পালসেশনটা দেরিতে টের পাই, তাহলে ধরে নেবো যে ইনফিরিয়র ভেনা ক্যাভার রুটের কোনো ভেসেলে আমার প্রবলেম আছে। আর যদি রেডিয়াল আর্টারির পালসেশনটা আমরা লেটে পাই, তাহলে বুঝে নেবো যে সুপিরিয়র ভেনা ক্যাভার ডিরেকশনে কোনো তোমার অবস্ট্রাকশন আছে। তো এটা ডিটেলস হচ্ছে তোমাদের বোঝার জন্য, আর পয়েন্ট গুলো হচ্ছে পরীক্ষার খাতায় লেখার জন্য। তো হচ্ছে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আশা করি হচ্ছে তোমরা বুঝতে পারছো ঠিকঠাক। সিভিএস কার্ডটা একটু বুঝে পড়ার জিনিস, এটা হচ্ছে মুখস্থ কম করলেই ভালো। তো আল্লাহ হাফেজ সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য দোয়া করবে।